ওয়েলকাম সবাইকে এসিসি মাধ্যমিকে। আশা করি সবাই খুব ভালো আছিস আর নিজের প্রিপারেশন একদম ফাটিয়ে নিচ্ছিস, তাই তো? আজকে ভাবছি যে তোদের সাথে একটুখানি গল্প করব। কি ভাবলি? শুধু গল্প করব? না না, শুধু গল্প করব না, গল্প করতে করতে আমরা পড়বো, গল্প করতে করতেই আমরা কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। এই যে চ্যাপ্টারটা আমরা পড়ছি জানিস, অভিব্যক্তি অভিযোজন, অলরেডি একটা ক্লাস হয়ে গেছে, আজকে সেকেন্ড ক্লাস। এই চ্যাপ্টারটা নিয়ে তোদের মাথায় সবসময় একটা চাপ থাকে, এত থিওরি, এত কিছু, এত মাথায় রাখতে হবে, বহুত চাপ হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে তোদের চাপটা যাতে একটুখানি কমানো যায়, একটু গল্পের মাধ্যমে আজকে কনসেপ্টগুলো ক্লিয়ার করি। গল্পের মাধ্যমে পড়তে চাইলে আজকের এই চ্যাপ্টারটা ফার্স্ট টু লাস্ট, মানে আজকের যে পোর্শনটা আমরা আজকে পড়তে চলেছি, তো সেটা ভিডিওর প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে দেখিস। আমি এটুকু বলতে পারি যে এটা দেখে নিলে আর ওই চাপটা থাকবে না যে বইয়ের ওই পাতার পর পাতা অনেক কিছু পড়তে হবে। এটাই আমি চেষ্টা করছি তোদের মাথায় যাতে একেবারে গেঁথে দেওয়া যায়, ঠিক আছে? আর আজকে আমাদের যে টপিকটা আমি বলেছিলাম তোদেরকে লাস্ট ক্লাসেই যে আমি বায়োজেনি কেমোজেনি এই চ্যাপ্টার মানে এই পোর্শনটা থেকে স্টার্ট করব। তারপরে আমরা স্যার ল্যামার্কের, স্যার ডারউইনের এই মতবাদগুলো পড়বো। আর তারপরে আমাদের যদি কিছু সময় বেঁচে যায় তো অভিব্যক্তির জন্য যে প্রমাণগুলো আমরা পাই, মানে অভিব্যক্তির সপক্ষে যে প্রমাণগুলো আমরা পাই, সেগুলো একটুখানি দেখে নেব, ঠিক আছে? তাহলে দেরি না করে শুরু করে দিই। আজকে আমরা যেখান থেকে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, কি বলেছিলাম, বায়োজেনি কেমোজেনি। তো আমি তোদেরকে অলরেডি বলেছি যে আমরা কেমোজেনি বায়োজেনির ওই অভিব্যক্তির যে মূল ব্যাপারটা, মানে প্রথমে পৃথিবীর শুরু থেকে আপ টু আমরা কিভাবে এলাম, কি করে এই উন্নত উদ্ভিদ প্রাণী এরা কি করে এলো, এটা অলরেডি আমরা দেখে ফেলেছি। সেটাই পড়বো, জাস্ট কেমোজেনি বায়োজেনি একটু আলাদা করে সেপারেট করা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই কেমোজেনি বায়োজেনি পড়ার আগে আচ্ছা চল একটুখানি জিসটা বলে দিই। প্রথমে কেমোজেনিটটা বলি, তারপরে বায়োজেনিটটা বলি, তাহলে আই গেস তোদের বুঝতে সুবিধা হবে। তো কেমোজেনি ব্যাপারটা কি? কেমোজেনি হচ্ছে কিছু রাসায়নিক উপাদানগুলো যে থাকে ওগুলো সব ছাড়া ছাড়া অবস্থায় থাকে। ওগুলো যখন জুড়ে যায়, জুড়ে গিয়ে কিছু জটিল যৌগ তৈরি করে। সেই যৌগগুলো যে তৈরি হচ্ছে, এই পুরো ব্যাপারটাই হচ্ছে কেমোজেনি, ঠিক আছে? তার মানে কিছু উপাদান প্রথমে ছাড়া অবস্থায় থাকে, রাসায়নিক উপাদানগুলো যখন তারা একসাথে জুড়ে যাবে, জুড়ে গিয়ে জটিল যৌগগুলো তৈরি করবে, সেটাকে আমরা কেমোজেনি বলি। তাহলে এখানে একটুখানি লিখে নিই যে কেমোজেনি ব্যাপারটা কি। কেমোজেনি কি বললাম? যখন কি হবে, রাসায়নিক উপাদানগুলো জুড়ে, রাসায়নিক উপাদান জুড়ে যাবে, তারপরে কি হবে, জটিল জটিল যৌগ তৈরি হবে, ঠিক আছে? জটিল যৌগ তৈরি হচ্ছে। তাহলে এই ব্যাপারটাকে আমরা কি বলবো, কেমোজেনি বলবো। তো এই কেমোজেনি ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি, ধর আমরা যদি এরকম মনে করি রান্নার মতো, যে রান্নার সময় কি লাগে আমাদের, ধর কিছু একটা তৈরি করছি, ধর খিচুড়ি তৈরি করতে চাই, বা খিচুড়ি ধর বললাম তৈরি করতে, চাল ডাল নুন তেল এগুলো লাগে। তো এগুলো হচ্ছে ছাড়া ছাড়া জিনিস। তো এইগুলোই যখন জুড়ে যাবে তখন কিছু একটা তৈরি হবে। ওই যে তৈরির ব্যাপারটা, এই যে জুড়ে যাচ্ছে সেই ব্যাপারটা হচ্ছে কেমোজেনি। কিছু যে একটা তৈরি করবো, আলটিমেটলি যে কোনো একটা ডিশ আমরা প্রিপেয়ার করব, সেটা হচ্ছে বায়োজেনি। সেটা আমি পরে আসছি। তাহলে কেমোজেনি ব্যাপারটা আশা করি বোঝা গেল। কি বললাম, যে রাসায়নিক উপাদানগুলো যখন জোড়া লেগে যাবে তখন প্রাণের প্রয়োজনের জন্য যে জটিল যৌগগুলো আমরা তৈরি করব, ঠিক আছে? প্রাণের প্রয়োজনের জন্য, প্রাণের প্রয়োজনে। তো তোরা প্রথমে সবাই জানিস, এর আগে আমি বলেও ছিলাম যে প্রথমে কিছু পরমাণুগুলো মুক্ত অবস্থায় থাকে। ফার্স্টে কি হয় কেমোজেনি, প্রথম একটা একটা করে পয়েন্ট করে যদি লিখি, ফার্স্ট পয়েন্টে যে মুক্ত অবস্থায় থাকবে, মুক্ত অবস্থায় পরমাণু, পরমাণুগুলো প্রথমে মুক্ত অবস্থায় থাকে। এই যে ওরা মুক্ত অবস্থায় থাকলো, তারপরে আমরা কি দেখেছি, পৃথিবীর আদি অবস্থাতে কিরকম ছিল, জলীয় বাষ্প কি কি তৈরি করেছে আমরা দেখেছিলাম মিডার আর উডের এক্সামে, যে কি কি ছিল পৃথিবীর আদি অবস্থাতে। জলীয় বাষ্প ছিল, জলীয় বাষ্প ছিল, মিথেন ছিল, মিথেন ছিল, ঠিক আছে, হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন ছিল। এই জন্য এইগুলো ছিল বলেই, হ্যাঁ জল ছিল, এইগুলো ছিল বলে এটাকে আমরা বিজারক অবস্থা বলেছিলাম। কিন্তু আমাদের মুক্ত যে অক্সিজেন সেটা কিন্তু ছিল না। কি ছিল না? মুক্ত অক্সিজেন কিন্তু
অনুপস্থিত ছিল, অক্সিজেন ছিল না, ঠিক আছে, বাট এগুলো ছিল, জলীয় বাষ্প, CH4, হাইড্রোজেন, জল, এগুলো ছিল, কিন্তু মুক্ত অক্সিজেন ছিল না, গাছপালা ছিল না বাতাসে, তাই জন্য অক্সিজেনের পরিমাণও ছিল না। এবার এই যে মুক্ত অক্সিজেন ছিল না, কিন্তু এই যে এই জিনিসগুলো ছিল, এরপরে কি হবে আমরা দেখেছি যে বিভিন্ন প্রাকৃতিক যে পরিবর্তনগুলো হচ্ছে, মানে ধর এই যে এত ইউভি রেজ আসছে বা বজ্রবিদ্যুৎ, এগুলোর ফলে কি হবে, এরা নিজেদের মধ্যে কি হবে, রাসায়নিক একটা কি মানে রাসায়নিক বিক্রিয়া, নিজেদের মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া তৈরি করবে। তাহলে এরপরে কি হবে, রাসায়নিক বিক্রিয়া তৈরি হবে, কেন, বজ্রবিদ্যুৎ, তারপরে ধর ইউভি রেজ, বজ্রপাত, এগুলোর জন্য কি হবে, রাসায়নিক বিক্রিয়া করবে নিজেদের মধ্যে, রাসায়নিক বিক্রিয়া করে নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করবে। এই যে রাসায়নিক বিক্রিয়াটা করলো, এরপরে কি হয়, প্রাণ, মানে আলটিমেটলি আমরা পড়ছি এটা কি, যে প্রাণের উৎপত্তি হয়েছিল অজৈব জিনিস থেকে, যেগুলো নির্জীব, সেখান থেকে জৈব যৌগ তৈরি হয়, প্রথমে সরল জৈব যৌগ, তারপরে জটিল জৈব যৌগ, এইভাবে প্রাণের উৎপত্তি। তাহলে প্রাণের উৎপত্তির জন্য প্রথম যে জিনিসগুলো দরকার, তো আমরা বলতে পারি যে কাঁচামাল হিসেবে, কোনো কিছু তৈরির জন্য তো কাঁচামাল দরকার হয়, মানে প্রাইমারিলি যে জিনিসগুলো আমাদের লাগে, যে ওটার জন্য দরকারি, সেইগুলো তৈরি হবে। তাহলে এরপরে এই যে এই নিজেদের মধ্যে যে বিক্রিয়াটা হলো, এরপরে কি হয়, প্রাণের জন্য কাঁচামাল তৈরি হবে, প্রাণের জন্য কাঁচামাল, ঠিক আছে, প্রাণের জন্য কাঁচামাল তৈরি হবে, সেগুলো কি, ধর অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, এইগুলো তৈরি হলো। এই যে এবার এইগুলো তৈরি হয়ে গেল, এগুলো তৈরি হওয়ার পরে কি হবে, এখানটায় আর জায়গা নেই, আর একটা পেজ নিচ্ছি। এই যে এগুলো তৈরি হলো, তৈরি হওয়ার ফলে কি হবে, এরা গিয়ে সমুদ্রে, আমরা দেখেছি যে সমুদ্রের তপ্ত জলে বা গরম জলের মধ্যে এগুলো মিশে যাবে, মিশে গিয়ে কি হয়, সেটাকে আমরা বলি হচ্ছে হট ডাইলুট স্যুপ। এবার এরা কি করবে, এরা, আমি এখান দিয়ে কন্টিনিউ করছি, ঠিক আছে, এরা সমুদ্রের গরম জলে মিশে কি তৈরি করবে রে, হট ডাইলুট স্যুপ, ঠিক আছে, হট ডাইলুট স্যুপ তৈরি করে। এই যে হট ডাইলুট স্যুপ ওরা, এই যে হট ডাইলুট স্যুপ ওরা তৈরি করে ফেললো, তারপরে এই স্যুপের মধ্যে কি হবে, আরো জটিল উপাদান তৈরি হয়, এই স্যুপের মধ্যেই, স্যুপের মধ্যেই আরো জটিল উপাদান তৈরি হবে। সেই জটিল উপাদানগুলো কি কি, আমরা কি বলতে পারি, নিউক্লিক অ্যাসিড, যেটা হচ্ছে ডিএনএ, আরএনএ, আর কি, প্রোটিন। এই হয়ে গেল বেসিক ব্যাপার, ঠিক আছে, এটাই মেন ব্যাপার, আর কিছু নেই এখানে, এটাই হচ্ছে আমাদের কি, কেমোজেনি। তাহলে আমরা আমাদের একবার পুরো নোটটা একবার একটুখানি দেখে নিই যে কি হলো। বলছে যে কেমোজেনি হচ্ছে পৃথিবীতে বিজারণধর্মী পরিবেশে যখন মহাজাগতিক রশ্মি, সৌর বিকিরণ, এগুলোর জন্য কি হচ্ছে, বজ্রপাত, সরল অজৈব যৌগ থেকে, সরল অজৈব যৌগ থেকে যখন জটিল জৈব যৌগ তৈরি হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ক্রমশ জটিল জৈব যৌগের উৎপত্তি হচ্ছে, সেটাকেই আমরা বলছি রাসায়নিক বিবর্তন বা কেমোজেনি। আর এটা অলরেডি তোদেরকে পড়িয়েছি যে বিজ্ঞানী হ্যালডেন ওপারিন কিন্তু কেমোজেনির পর্যায়গুলোকে বর্ণনা করেছেন। তাহলে এবার এগুলো আমরা পরপর দেখে নিই। প্রথমেই যেটা আসবে, পৃথিবীর উৎপত্তি, যেটা আমাদের মোটামুটি 4.6 বিলিয়ন ইয়ার্স অ্যাগো, তাই তো আগের দিন বলেছিলাম যে এত বছর আগে, মানে মোটামুটি 450 থেকে 500 কোটি বছর আগে এই পৃথিবীর উৎপত্তি ঘটে। তারপরে কি আসবে, মুক্ত পরমাণুর পৃথকীকরণ, ক্রমশ তাপ বিকিরণের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠের যে জিনিসগুলো ছিল, মানে ধর তাপমাত্রা, শীতলীকরণ, ঘনীভবন, এগুলোর মাধ্যমে কি হয়েছে, যে মুক্ত পরমাণুগুলো, মানে ভর অনুযায়ী মুক্ত পরমাণুগুলো, যেরকম কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলোর পৃথকীকরণ ঘটে। এরপরে কি হবে,
সরল অজৈব যৌগ তৈরি হবে। অজৈব আর জৈবর মধ্যে আমি বলেছিলাম যেটায় প্রাণ নেই, আর অজৈব যেটায় প্রাণ আছে, যেটা জৈব। যেরকম ধর একটা কেক তৈরি, ময়দা, চিনি, বেকিং পাউডার, সোডা এগুলো তো সামনে নিয়ে আসলে তো কেকটা হবে না, সেটাকে মিশিয়ে ভালো করে তাপ দিয়ে তারপরে তৈরি করতে হবে। তো অজৈব যৌগ যখন সৃষ্টি হবে, পৃথিবীর তাপমাত্রা আরো কমে গেলে বিভিন্ন সরল অজৈব যৌগ যেরকম জল, অ্যামোনিয়া, হাইড্রোজেন সায়ানাইড এগুলো কি হবে, উৎপন্ন হয়। এরপরে হবে কি, সরল অজৈব যৌগ অলরেডি হয়ে গেছে, তারপরে কি হবে, সরল জৈব যৌগ গঠন হবে, কম্পাউন্ড গঠন হবে, কিন্তু সেটা সরল জৈব যৌগ। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সরল অজৈব থেকে এই যে মিথেন, হাইড্রোকার্বন, তোদেরকে তখনই বললাম সরল শর্করা মানে মনোস্যাকারাইড, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, পিউরিন, পিরিমিডিন এগুলো হচ্ছে সরল জৈব যৌগ, এগুলো তৈরি হবে। এই যে সরল জৈব যৌগ তৈরি হয়ে গেল, কিন্তু প্রাণ যখন সৃষ্টি হচ্ছে তখন তো নিশ্চয়ই মানে জৈব অবস্থাটা সরল তো থাকবে না, তার জটিলতা আসবে। তো জটিল জৈব যৌগ যখন তৈরি হয়, সৃষ্টি হয়, তখন সৌরশক্তি বজ্রপাতের উৎপত্তিতে পলিমারাইজেশনের মাধ্যমে, যখন পলিমারাইজেশন ব্যাপার কি, অনেকগুলো অণু ধর এরকম এরকম ভাবে রয়েছে, যখন এগুলোই একসাথে জুড়ে একটা বড় চেন আকার গঠন করে, ঠিক আছে, একসাথে জুড়ে ধরে এরকম বড় চেন বা শৃঙ্খল গঠন করছে, তখন আমরা সেটাকে কি বলি, পলিমার বলি। এটাকে আমরা কি বলি, পলিমার বলি। এই পলিমার, এই পুরো ব্যাপারটাই যে প্রসিডিওরটা হচ্ছে সেটাকেই বেসিক্যালি পলিমারাইজেশন বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা, এবার এই যে জৈব যৌগ থেকে ক্রমপর্যায়ে জটিল জৈব যৌগগুলো তৈরি হচ্ছে, যেরকম ধর পলিস্যাকারাইড, ফ্যাট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, যেরকম তোদেরকে লাস্টে বললাম যে প্রাণের কাঁচামালগুলো তো তৈরি হয়ে গেছে, তারপর হট ডাইলুট সুপে গেল, তারপরে ওগুলোর মধ্যে আবার কি মিশবে, প্রাণের জন্য যে জটিল জিনিসগুলোর দরকার, যেরকম নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, এগুলো যে দরকার সেগুলো মিশবে। এই যে সৃষ্টি হয় এই জটিল জৈব যৌগগুলো তপ্ত কি হয়, জটিল জৈব যৌগগুলো তপ্ত সমুদ্রের জলে মিশে কিন্তু হট ডাইলুট স্যুপ গঠন করে, আর এখানেই প্রথম প্রাণের উৎপত্তি ঘটে। এই যে হট ডাইলুট স্যুপ, সমুদ্রের যে তপ্ত জল তার মধ্যে যে মিশে যাচ্ছে হট ডাইলুট স্যুপ আমরা বলছি, এখানেই কিন্তু প্রাণের উৎপত্তি ঘটবে। এবার প্রাণের উৎপত্তিটা কিভাবে ঘটছে সেটাই আমরা কিসে দেখব, বায়োজেনি। তাহলে কেমোজেনি হয়ে গেল। এবার যখন আমাদের বায়োজেনি ব্যাপারটা আসবে, তাহলে বায়োজেনি ব্যাপারটা কি, বায়োজেনি হচ্ছে, এখানে আগেরটাই লিখেছি, এখানে করব নাকি পরেরটাতে আমি করছি, পরেরটাতে করছি, ঠিক আছে। বায়োজেনি ব্যাপারটা হচ্ছে, আমাদের তো অলরেডি আমরা ওটা দেখে নিলাম, তো এবার যদি আমি বলি যে বায়োজেনি, বায়োজেনি আলটিমেটলি হচ্ছে কি, প্রাণের উৎপত্তি। কি বললাম, বায়োজেনি বলতে আমরা কি বললাম, যে আলটিমেটলি যে প্রাণের উৎপত্তিটা ঘটছে, মানে ধর আমাদের সবকিছু রেডি আছে, হট ডাইলুট স্যুপ সবকিছু রেডি রয়েছে, এই যে বললাম চাল ডাল খিচুড়ি তৈরির জন্য যে চাল ডাল এগুলো যে নিয়েছিলাম সেগুলো তো অলরেডি রয়েছে, এবার সেগুলো দিয়ে তো কিছু একটা ডিশ বানাতে হবে, নাকি এরকম ছেড়ে রেখে দেবো, ছেড়ে তো রাখবো না। তার মানে নির্জীব থেকে যখন কোনো প্রাণের সৃষ্টি হচ্ছে, নির্জীব বস্তু থেকে যে প্রাণের সৃষ্টি হচ্ছে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তো হয়েই গেল, তো এই যে নির্জীব জিনিস থেকে যখন প্রাণের সৃষ্টি হবে সেটাকেই কিন্তু আমরা কি বলে থাকবো, বায়োজেনি। সেটাকে আমরা কি বলবো, বায়োজেনি, ঠিক আছে। তাহলে আমরা এখানে বায়োজেনিতে লিখতে পারি যে নির্জীব রাসায়নিক উপাদানগুলো থেকে যখন প্রথম জীবন্ত কোষ সৃষ্টি হয়, নির্জীব উপাদান থেকে যখন জীবন্ত কোষ সৃষ্টি হচ্ছে, জীবন্ত কোষ সৃষ্টি হয়, ঠিক আছে, সেটাকেই আমরা বায়োজেনি বলে থাকবো। এবার বায়োজেনির যে আমি যদি ধাপগুলো দেখি, তো প্রথমে তো বললাম যে চাল ডাল এগুলো তো নেওয়া রয়েছে, মানে স্যুপটা আলটিমেটলি তৈরি রয়েছে, মানে যেটা তৈরি হয়ে রইলো, এবার সেখান থেকে যে আমি পুরো একটা কিছু ডিশ তৈরি করছি বা কিছু একটা প্রিপেয়ার করছি, সেটা আলটিমেটাম আমাদের। তাহলে বায়োজেনি যখন আমরা পড়বো, তাহলে প্রথমে আমরা কি দেখবো, কোয়াজারভেট দেখবো। কোয়াজারভেটে কি হয়, বিভিন্ন জিনিস, এরকম ধর লিপিড, ঠিক আছে, কার্বোহাইড্রেট, লিপিড, এইগুলো মিলে কি হবে, প্রোটিন, এগুলো একসঙ্গে মিলে কি হয়, কোলয়েড তৈরি হয়। কোলয়েড আমি তোদেরকে কি বলেছিলাম, কোলয়েড বলতে আমরা কি বুঝি, কোলয়েড কি, যে যখন ধর কোনো একটা উপাদান আর একটার মধ্যে, মানে কোনো একটা পদার্থ আর একটা পদার্থের মধ্যে
থিতিয়ে পড়ে না বা মিশে যায় না, ছড়িয়ে থাকে। হ্যাঁ, যেরকম দুধের উদাহরণ দিয়েছিলাম, যে একটা বাটিতে ধর দুধ রাখা হয়েছে, দেখতে পাবি যে কিছু কম উপরে এরকম তেলের মতো মনে হবে যে তেল ছিল বাটিটা, ওর মধ্যে দুধ ঢেলে দিয়েছে, বাট অ্যাকচুয়ালি না, ওগুলো হচ্ছে আমরা কোলয়েড বলে থাকি, যেগুলো ধর থিতিয়ে পড়ে যায় না, আর একটার মধ্যে একটা উপাদান আরেকটা উপাদানের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে সেটা গঠন হবে। তাহলে প্রথমে এটা কি হচ্ছে, কোয়াজারভেট হচ্ছে, কোয়াজারভেট। কোয়াজারভেট হচ্ছে সেগুলো কি, লিপিড, প্রোটিন, ঠিক আছে, কার্বোহাইড্রেট, এগুলো মিলে মিশে কি হচ্ছে, কোলয়েড জাতীয় অণু গঠন করছে, কোলয়েড জাতীয় কণা গঠন করছে, কোলয়েড গঠন, সেটাকেই আমরা কি বলছি, আলটিমেটলি কিন্তু কোয়াজারভেট বলে থাকছি। হলো, এবার কোয়াজারভেট যে আমাদের এখানে তৈরি হয়ে গেল, এইটাকে ওপারিন কিন্তু এটাকে কোয়াজারভেট বলেছিল, আর কি কি বলেছিলাম, ফক্স কিন্তু এটাকে কি বলেছিল, মাইক্রোস্ফিয়ার। ওপারিন এটাকে কোয়াজারভেট বলেছিল। এটা কে বলেন, এখানে আরেকবার আমরা একটুখানি রিভিশন করে নিই, এটাকে কে বলেছিল, হচ্ছে ওপারিন, আর ফক্স কিন্তু কি বলেছিলেন, মাইক্রোস্ফিয়ার। দুটোই সেম জিনিস, কিন্তু দুজন দুটো নাম দিয়েছে। ক্লিয়ার, বোঝা গেছে তাহলে, হয়ে গেল। এইবার এই যে ধর কোয়াজারভেট তৈরি হচ্ছে, কোয়াজারভেটের মধ্যে যখন নিউক্লিক অ্যাসিড গুলো ঢুকে যাবে, তখনই কিন্তু আমরা প্রথম প্রাণের সৃষ্টি পাবো, বা প্রোটোবায়ন, প্রোটোসেল, এগুলো আমরা দেখতে পেয়ে যাবো। তাহলে আমরা একটুখানি বায়োজেনি ব্যাপারটা দেখে নিই। বায়োজেনিতে কি হচ্ছে, তপ্ত লঘু স্যুপ, হট ডাইলিউট স্যুপ, প্রাণ সৃষ্টির জন্য প্রয়োজনীয় বিভিন্ন জটিল বৃহৎ জৈব যৌগ, যেরকম পলিস্যাকারাইড বল, প্রোটিন বল, নিউক্লিক অ্যাসিড বল, ফ্যাট, এগুলো হচ্ছে আদি পৃথিবীর উত্তপ্ত সমুদ্রের জলে মিশে গিয়ে জীবনের সৃষ্টির জন্য যে উপযুক্ত মিশ্রণ, মানে হট ডাইলুট স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ বা তপ্ত লঘু স্যুপ উৎপন্ন করে। এই যে এটা উৎপন্ন হয়ে গেল, এরপরে এটা এই যে হট ডাইলুট স্যুপটা আমরা বললাম, তারপরেই হচ্ছে কোয়াজারভেট, যেখানে বললাম সমুদ্রের জলে জটিল জৈবগুলো, জটিল জৈব আমি তোদেরকে কি পড়ালাম, জটিল জৈবগুলো যেগুলো লাস্টে আসছে, ওগুলো তো আরো জটিল জৈব, মানে নিউক্লিক অ্যাসিড, এগুলো আসছে। তো এই জটিল জৈবগুলো যখন আন্তঃআণবিক বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে বৃহৎ কোলয়েড দানা গঠন করে, এদেরকে আমরা কি বলবো, কোয়াজারভেট বলবো। নগ্নজিনের গঠন হবে, নগ্নজিন মানে নগ্ন মানে নেকেড, মানে বুঝতে পারছিস, কিছু ধারা মানে প্রোটিন বা লিপিড ধারা এগুলো ঘেরা হয় না, মানে কোনো জায়গায় ধর খুব কি বলবো, মানে কোনো জায়গায় খুব জরুরি অবস্থা হয়েছে, সঙ্গে সঙ্গে সে সেই জায়গায় গিয়ে কাজ করে দিল। তাহলে নিউক্লিওটাইড গুলো আছে, নিউক্লিওটাইড বলতে আমরা কি বুঝি, যেরকম ধর অনেকগুলো ইট নিয়ে তো দেয়াল তৈরি হয়, এই যে এরকম ভাবে অনেকগুলো ইট সাজিয়ে সাজিয়ে সেরকম কি তৈরি হবে, দেওয়াল তৈরি হচ্ছে। সেরকমই এই হাজার হাজার মানে নিউক্লিওটাইড গুলো নিয়ে কিন্তু আমাদের জীবনের মূল যে ভিত্তি বলতে পারি, সেগুলো হচ্ছে ডিএনএ, আরএনএ কিন্তু তৈরি হবে, ঠিক আছে, ডিএনএ, আরএনএ, এগুলো কিন্তু তৈরি হবে। কে তৈরি করে, এই যে এই নিউক্লিওটাইডগুলি পরস্পর যুক্ত, এই যে স্বপ্রতিলিপি গঠনে সক্ষম নিউক্লিক অ্যাসিড উৎপন্ন করে, যেগুলো যা নগ্নজিন নামে পরিচিত, এটা কোনো আবরণ দ্বারা আবৃত কিন্তু থাকে না, ঠিক আছে। এরপরেই হচ্ছে প্রোটোবায়ন্টের সৃষ্টি, যেটা বললাম যে প্রোটোসেল বা প্রোটোবায়ন্টের কথা, সেটা হচ্ছে বৃহৎ আণবিক কোলয়েড কণাগুলো কোয়াজারভেট প্রোটিন আর লিপিড পর্দা দ্বারা আবৃত হয়ে প্রোটিন ও নগ্নজিনের সমন্বয় বিভাজন ক্ষমতা সম্পন্ন প্রোটোবায়ন্ট সৃষ্টি করে। বিভাজন ক্ষমতা অবশ্যই সেখানে আদি কোষ বা আদি সেল যেটা আমরা বলে থাকি তার মধ্যে থাকতে হবে, তারপরেই দেখবি যে এগুলো এক কোষী থেকে বহুকোষী, তারপরে আরো অনেক প্রাণীর উদ্ভব ঘটেছে, সেটা আমরা অলরেডি পড়েছি। এরপরই হচ্ছে প্রিমিটিভ সেল, মানে প্রথম কোষের উৎপত্তি, মোটামুটি 350 থেকে 360 কোটি বছর আগে সমুদ্রের জলে নিউক্লিক প্রোটিন সমন্বিত পর্দাবৃত উৎসেচক সংশ্লেষে স্ববিভাজনে সক্ষম ক্ষমতা সম্পন্ন আদি কোষ বা প্রোটোসেলের উৎপত্তি ঘটে থাকে। তাহলে কেমোজেনি আর বায়োজেনি ক্লিয়ার হয়ে গেল। তাহলে কেমোজেনি হচ্ছে ওটাই যে যখন
রাসায়নিক উপাদানগুলো ছাড়া ছাড়া থাকে, একসাথে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে গিয়ে গঠন করছে যে জটিল যৌগগুলো, সেটা হচ্ছে কেমোজেনি। রাসায়নিক বিবর্তন বলি। বায়োজেনি হচ্ছে এই যে জটিল যৌগ গঠন হয়ে যে গেল, কিন্তু এরা নির্জীব অবস্থায় যখন সেটার থেকে একটা প্রাণের সৃষ্টি হচ্ছে, আমরা দেখতে পাবো হট ডাইলুট স্যুপ, তারপরে কোয়াজারভেট, তারপরে প্রোটোসেল। এই যে এই প্রোটোসেল যে আলটিমেটলি এটা হচ্ছে ক্ষমতা সম্পন্ন, মানে বিভাজনের ক্ষমতা সম্পন্ন হয়, এটাকেই আমরা কি বলে থাকছি, প্রথম আদি কোষ বা প্রোটোসেলের উৎপত্তি। এইভাবেই হচ্ছে। ক্লিয়ার? কেমোজেনি আর বায়োজেনি ক্লিয়ার হলো? কিছুই না, এটা অলরেডি আমরা পড়ে এসেছিলাম, মানে ফার্স্ট ক্লাসে কিছুটা এটা পড়েছি। প্রথম থেকে মানে পৃথিবী উৎপত্তি যেখান থেকে হয়েছিল বা পৃথিবীর সৃষ্টি যেভাবে হয়েছিল, তারপরে আমাদের সৃষ্টি যেভাবে হলো, সেইটার মাধ্যমে আমরা পুরোটা পড়েছিলাম। এখন আরো একটুখানি ডিটেলসে পড়ে নিলাম যে কোনটুকু আমরা কেমোজেনি বলবো, কোনটুকুকে আমরা বায়োজেনি বলবো। ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার? ঠিক আছে, তাহলে কেমোজেনি আর বায়োজেনি এখানে হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমরা হচ্ছে যাব মনেট ল্যামার্ক। ঠিক আছে, ল্যামার্কের কিছু মতবাদ, উনি কিছু কিছু মতবাদ দিয়েছিলেন এই অভিব্যক্তির সপক্ষে, মানে অভিব্যক্তির ব্যাপারে যে কিছু বলা, সেটা ওনার এই মতবাদের মাধ্যমে আমরা বুঝতে পারবো। পরে গিয়ে দেখতে পাবো যে সেটা ঠিক না ভুল, সেটা আমরা পরে যাচ্ছি, কিন্তু এখানে উনি কিছু বক্তব্য ওনার রেখেছিলেন, সেগুলোই আমরা দেখব। 1809 খ্রিস্টাব্দে প্রকাশিত ফিলোসফিক জুওলজি, ঠিক আছে, এগুলো মনে রাখবি। জুওলজিক নামক পুস্তকে তিনি তার অভিব্যক্তি সম্বন্ধীয় যে ব্যাপারগুলো, উনি সেই মতামত ওনার প্রকাশ করেন। আর বায়োলজি শব্দটির প্রবর্তক হচ্ছে কিন্তু ল্যামার্ক। ঠিক আছে, এটা মনে রাখবি। আর ল্যামার্কের মতবাদের মূল সূত্র, উনি কিছু কিছু জিনিস বলেছিলেন। একটা হচ্ছে ব্যবহার আর অব্যবহারের সূত্র বলেছিল, অর্জিত গুণাগুণের বংশানুক্রমিক যে সূত্র, সেটার কথা উনি বলেছিলেন। তো সেইগুলোর ব্যাপারেই আমরা দেখবো যে উনি কি কি মতবাদ দিয়েছিলেন। যে অভিব্যক্তি, এই যে বললাম যে অভিব্যক্তি ব্যাপারটা কি, যে খুব ধীর গতিতে যে পরিবর্তনটা হচ্ছে, কিন্তু কন্টিনিউয়াস ওয়েতে, কোনো কিছু থেমে থাকছে না, তো সেটা হচ্ছে অভিব্যক্তি। এবার সেটার সপক্ষে উনি কিছু বলেছিলেন, উনি কিছু মতামত রেখেছিলেন যে কিভাবে এই যে চেঞ্জমেন্টটা যে হচ্ছে, যে ইভলিউশন, যে চেঞ্জমেন্টটা যে হচ্ছে, প্রথমেই যে একটা বড় আম গাছ চলে আসেনি, প্রথমেই যে আমরা এখন যে উন্নত মানুষ রয়েছি সেটাই প্রথমে যে চলে আসেনি, কি করে এই যে বিবর্তন হতে 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 এসছি, সেইটার ব্যাপারে উনি কিছু বক্তব্য রাখেন, উনি ওনার কিছু মতবাদ প্রকাশ করেন। এবার প্রথমে দেখ, বলছে ব্যবহার আর অব্যবহারের সূত্র। ব্যবহার মানে ধর যে জিনিসটা আমরা ইউজ করছি, আর ইউজ না করতে করতে উনি এরকমই বলেন যে কোনো জিনিস যদি ইউজ করি, সেটা ব্যবহার করতে করতে সেটার একটা পরিবর্তিত হতে হতে একটা জায়গায় যায়, আর যেটা আমরা অব্যবহার করব, সেটা আমরা ইউজ করছি না বলে সেটা কোনো একটা সময় বিলুপ্ত হয়ে গেছে। এটা ওনার মতবাদ ছিল যে কোনো অঙ্গ বেশি ব্যবহার করলে সুগঠিত বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর অঙ্গের ব্যবহার না করে, একেবারে না করলে সেটা ধীর গতিতে ক্ষয়প্রাপ্ত বা বিলুপ্ত হয়ে যায়। অর্জিত গুণের বংশানুসরণ, এই ব্যাপারটা কি, উনি বলছেন যে জীবন দশায় যখন কোনো জীব পরিবেশের প্রভাবে যে নতুন সমস্ত বৈচিত্র্যগুলো, যে নতুন জিনিসগুলো যে অ্যাডাপ্ট করে নিচ্ছে, ঠিক আছে, এরকম আমার হচ্ছে না, এইভাবে গেলে আমি সেটা পাচ্ছি না, তাহলে আমি একটুখানি অন্যভাবে নিজেকে রিপ্রেজেন্ট করি, তাহলে আমি হয়তো ওটা পেয়ে যাবো। উনি এটা বলতে চেয়েছিলেন যে অর্জিত গুণের বংশানুসরণ, মানে যে গুণগুলো অর্জন করা হচ্ছে সেটাই বংশানুক্রমিকভাবে একটার পর একটা জেনারেশনে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওনার উদাহরণগুলো আমরা একটুখানি দেখে নিই। তো প্রথমে উদাহরণে আমরা দেখব যে ব্যবহারের দৃষ্টান্ত অনুসারে উনি যে যে কথাগুলো বলেছিলেন, যে ব্যবহার করলে, আমি যেরকম বললাম যে যে অঙ্গগুলো আমরা ব্যবহার করছি, সেগুলোই কিন্তু একটাতে, মানে প্রথমেই যে অবস্থায় ছিলেন, সেটা পরিবর্তিত হতে 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 আরো উন্নত হয়েছে। তো সেটার রেসপেক্টে যদি আমরা দেখি, উনি কি বলেন, উনি বলেন যে জিরাফের দীর্ঘ গলা আর সামনের পা, এটা কি ছিল, আদি পূর্বপুরুষদের গলা সামনের পা লম্বা ছিল না। ঠিক আছে, জিরাফকে আমরা এখন যেরকম অবস্থায় দেখি সেরকম ছিল না, উঁচু গাছের ডালপালা খেতে খেতে, মানে পাতা খাচ্ছে, তৃণভোজী প্রাণী, তো এগুলো খেতে খেতে ওদের গলা ওরকম, গ্রীবা ওরকম লম্বা হয়ে যায়। এটা উনি বলেন যে ওরা ব্যবহার করছে, একটা অঙ্গকে ব্যবহার করছে, তো প্রথমেই ওরকম ছিল না। যেরকম আমরা পড়ছিলাম যে কি প্রথমে আমরা তো এরকম ছিলাম না, বা কোন একটা উদ্ভিদ বল, প্রাণী বল, প্রথমেই তো এরকম অবস্থায় ছিল না, কোনোভাবে বিবর্তন হতে 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 আজকের পর্যায়ে এসছে, কোটি কোটি বছর ধরে এই চেঞ্জমেন্টটা যে হয়েছে। তো ওনায়ও বলছেন যে ওদের যে পূর্বপুরুষ ছিল, তাদের গলা ওরকম লম্বা ছিল না প্রথমে, বাস ওটাকে খেতে খেতে, মানে উঁচু পাতা খেতে খেতে ওটা গলা লম্বা হয়ে গেছে, এটা উনি বলেছেন।
এরপরে বলেছে খাদ্য অন্বেষণের জন্য জলাচর পাখিদের মধ্যে কোনো পূর্বপুরুষ জলাশয় উপস্থিত হয়েছিল, সেখানে কি করতে হবে, সাঁতার কাটতে হবে, নাহলে ডুবে যাবে। এবার এই জন্য ওদের যে আঙ্গুলগুলো সেগুলো এরকম ভাবে জোড়া হয়ে যায়, ঠিক আছে, যেরকম হাঁসের দেখা যায় লিপ্তপদ, ঠিক আছে, লিপ্তপদের সৃষ্টি হয় একটু একটু করে, পরবর্তীকালে লিপ্তপদ সৃষ্টি করে, মানে গোড়ার আঙ্গুলের গোড়া যে বর্তমান চামড়া প্রতি প্রজন্মে একটু একটু করে বৃদ্ধি পেতে পেতে লিপ্তপদের সৃষ্টি হয়, মানে এরকম ভাবে জোড়া অবস্থাতে থাকে, এই যে এখানটাতে দেখিয়েছি, ঠিক আছে, দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট যেটা উনি বলেছেন যে ধর কোনো ব্যাম্বি, নৌকা চালক বা কর্মকার ইত্যাদি মানুষগুলো যাদের দেখবি ধর যারা জিম করে বা যোগা করে, বা ধর আমি যদি বলি যে অনেক ভারী মাল বওয়া বা রাজমিস্ত্রি কাজ করা, সেরকম মানুষদের যে শারীরিক যে গঠনটা হবে তার সাথে নর্মাল যে মানুষদের তাদের গঠনের কিছু কিছু না কিছু ডিফারেন্স থাকবে, তাদের মানে ধর বাইসেপ ট্রাইসেপস অনেক মানে আর কি প্রমিনেন্ট বোঝা যাবে, যেরকমটা হয়, তো সেরকম হবে। আর বলছেন যে এই পেশি মানুষদের পেশি ক্রমাগত ব্যবহারের ফলে সাধারণ মানুষ থেকে এদের পেশি বেশি সুগঠিত হয়ে থাকে, সুগঠিত মানে ভালো করে প্রমিনেন্সিটা দেখা যায়, ঠিক আছে। তাহলে ব্যবহারের জন্য মানে ব্যবহার আর অব্যবহারের সূত্রের মধ্যে ব্যবহার যেগুলো আমরা করছি যে অঙ্গগুলো সেগুলোই পরিবর্তিত হতে হতে ওরকম হয়েছে, এটা উনি বলেছেন। এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে অব্যবহারের দৃষ্টান্ত। অব্যবহারের দৃষ্টান্ত মানে কি বললাম তোদেরকে, এখান থেকেই আসলে আমাদের গল্পটা কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে। মানে এতক্ষণ আমি যেটা ফার্স্টেও বললাম, ল্যামার্কে যে মতবাদগুলো আমি বললাম আপাতত ব্যবহারের জন্য, ব্যবহারের সূত্র অনুযায়ী, সেটাও আমি গল্পের মাধ্যমে তোদের বললাম। এখান দিয়েও একটুখানি অন্যরকম ভাবে তোদেরকে দেখানোর চেষ্টা করেছি, যাতে তোদের বুঝতে একটু সুবিধা হয়। বুঝতে সুবিধা কিছুই না, তোরা সবটাই বুঝতে পারবে আমি জানি, কিন্তু যাতে মাথায় রাখতে সুবিধা হয়, যাতে মনে হয় নাকি যে একদম বইয়ের ওই পাতায় ওগুলো সবসময় আমাদেরকে পড়তে হবে, প্রচুর পড়ে পড়ে মনে রাখতে হবে, খুব বোরিং ব্যাপারটা, ওটা যাতে না হয় তার জন্য। তো অব্যবহারের দৃষ্টান্ত হিসেবে আমরা প্রথমে দেখতে পাই যে দেখ, উনি বলছেন যে সাপেদের পূর্বপুরুষদের নাকি পা ছিল, লম্বা বড় এরকম পা ছিল, কিন্তু এরা কি করছে, এরা আস্তে আস্তে গর্ততে যাচ্ছে, গর্ততে গিয়ে সেখানে গিয়ে খাবার খুঁজছে, সেখানে চলাফেরা করছে, হ্যাঁ। তো এই যে গর্ততে যাওয়ার ফলে, এই যে গর্ততে ঢুকছে, গর্ততে যাওয়ার ফলে কি হয়, ওদের পায়ের সাইজগুলো ছোট হতে থাকে, পায়ের সাইজগুলো ওদের ছোট হয়ে যায়, হ্যাঁ। তারপরে ওরা ওখানে ধর মানে নিজেদের বংশবৃদ্ধি করছে, ওদের যে পরে প্রজন্ম তৈরি হচ্ছে তাদেরও পা গুলো আস্তে আস্তে ছোট হয়। আগের যে পাটা ছিল মানে এরকম প্রথমেই যে লম্বা পা ছিল, মানে বড় বড় পা গুলো ছিল, সেগুলো হচ্ছে না, কারণ ওদের দরকারই পড়ছে না পা গুলো ইউজ করার, মাটির মধ্যে যাচ্ছে এরকম এরকম ভাবে, এইভাবেই চলে যাচ্ছে, তাহলে পায়ের আর কি দরকার, ঠিক আছে, গর্তের ভিতর দিয়ে যাচ্ছে। তো এইরকম হতে হতে একটা সময় দেখা যাবে যে সেই পা গুলো আর নেই, এগুলো মানে অব্যবহার করতে করতে এটা হারিয়ে গেছে। এটা স্যার ল্যামার্কের মতবাদ, যে উনি এটা বলছেন যে অব্যবহারের দৃষ্টান্ত হিসেবে উনি এটা দিলেন সাপেদের, যে ওদের পূর্বপুরুষদের পা ছিল, ব্যবহার করতো না, মাটির মধ্যে যেত, গর্তের মধ্যে খাবার গুজে যেত, সেখানেই পরবর্তী প্রজন্মের মানে পরবর্তী প্রজন্ম আসছে, ঠিক আছে, নেক্সট জেনারেশন ওদের আসছে, তারপর ওটা ইউজ না করতে করতে ওদের পাটা বিলুপ্ত হয়ে যায়। এটাই উনি ফার্স্টে বলেছেন যে মা গর্তে স্বল্প পরিসরযুক্ত স্থানের মধ্যে দিয়ে যেতে যেতে সাপকে যাতায়াত করতে হতো, সাপেদের পূর্বপুরুষদের পায়ের ব্যবহারে তেমন সুযোগ পেত না, এরকম অব্যবহারের ফলে প্রতি প্রজন্মেই কিন্তু দেখতে দেখা যাচ্ছে যে পাটা আস্তে আস্তে ছোট হতে হতে আর ওটা বিলুপ্ত হয়ে গেল, এটা উনি বলেছেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যেটায় যাব সেটা হচ্ছে মানুষ প্রথমে কি হতো, প্রথমে তো আর আমরা এরকম উন্নত ছিলাম না, তো আমরা যেখান থেকে বিবর্তন হতে হতে এসছি, তো সেখানে আমাদের সিকাম বলে একটা অংশ ছিল। তা আমরা কি করতাম, আগে গাছের পাতা এই সমস্ত খেতাম, তো সেগুলো এই সেলুলোজ জাতীয় জিনিসগুলো হজম করার জন্য সিকামের প্রয়োজন ছিল, তো এটা অনেক বড় ছিল, ঠিক আছে, অনেক বড় ছিল। তারপরে আস্তে আস্তে কি হলো, আস্তে আস্তে এটা ছোট হতে থাকছে, কারণ মানুষ আরো উন্নত হচ্ছে, আরো ধর কাঁচা জিনিস না খেয়ে সেটা আগুনে পুড়িয়ে খাচ্ছে, মাংস খাচ্ছে বা এগুলো খাচ্ছে, এগুলো আগুনে পুড়িয়ে খাচ্ছে, আস্তে আস্তে কিন্তু দেখ সাইজটা কিন্তু আস্তে আস্তে ছোট হতে থাকছে। এই ছোট হতে হতে লাস্টে আলটিমেটলি দেখা যায় যে সেটা মানে বিলুপ্ত হতে হতে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে এই যে এরকম ইয়েতে পরিণত হয়েছে, যেটা আমাদের কোনোভাবে কাজে লাগে না। এটাই উনি বলতে চেয়েছেন, যে এটা সিকাম সক্রিয় ছিল, পরবর্তী সময় ব্যবহার না হওয়ার ফলে বর্তমানে লুপ্তপ্রায় অঙ্গ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে, যেটা আমাদের কোনো কাজে লাগে না, ভেস্টিজিয়াল অর্গান আমরা বলে থাকি, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট আমরা যাব যে উট পাখি, আগে উনি বলছেন যে উট পাখি আগে উঠতে পারতো, এই যে উঠছে,
এবারে উঠতে উঠতে দেখছে কি যে আমার উড়ে আর কোনো লাভ নেই, আমি নিচেই তো অনেক খাবার পেয়ে যাচ্ছি। সবাই একটু অলস প্রকৃতিরই হয়, ঠিক আছে? আমি একদম ইজিলি কিছু পেয়ে যাচ্ছি, আমি কেন ভাই অত কষ্ট করতে যাব কেন? ও কষ্ট অত করবে না। তো উড়ে বেড়াচ্ছে, উঠতে উঠতে দেখছে যে নিচে ভাই দারুণ খাবার, অনেক খাবার রয়েছে, আমার তো ওরা দরকারই নেই, এত কষ্ট করে এরকম ডানা চাপতে চাপতে উঠছি, দরকার নেই, আমি তো সামনেই খাবার রয়েছে, আমি খাই। সে খাবার দেখ গলা বাড়িয়ে এরকম ভাবে খাবার খুঁজছে, খাবার খুঁজতে খুঁজতে একটা টাইমের পরে দেখছে যে আমার তো ডানা ছিল, আমি তো একটু চেষ্টা করি ওড়ার, আমি উঠতে পারছি না, কি হলো কেসটা, উঠতে পারছি না, অভ্যেস নেই তো, অনেকদিন ধরে মানে উঠছিল, উঠতে উঠতে নিচে নেমেছে, সেখানেই খাবার খুঁজছে, তারপরে ডানা এরকম ঝাপটে ওড়ার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না। এই করতে করতে কি হয়, আলটিমেটলি ও হচ্ছে আর উঠতেই পারে না, মানে এটা হচ্ছে তোর মানে ইউজ না করতে করতে, অব্যবহার করতে করতে এটা বিলুপ্তপ্রায় হয়ে যায়। মানে এটা লুপ্তপ্রায় আমরা বলবো যে ওরা একটা সময় পূর্বপুরুষরা ডানা সক্রিয় ছিল, আকাশে উঠতে পারতো, বংশানুক্রমে ব্যবহার না হওয়ার ফলে লুপ্তপ্রায় অঙ্গে ডানাটা পরিণত হয়েছে, মানে ডানা থাকা সত্ত্বেও ওরা কিন্তু আর উঠতে পারে না। এটা উনি উট পাখির ব্যাপারে এই মতবাদটা দিয়েছেন, যে এই যে ইভলিউশনটা আমরা যে দেখছি, উনি বলছেন যে প্রথমে ওরা ডানা আছে কিন্তু ওরা উঠতে কেন পারে না, তা ওরা প্রথমে উঠতে পারতো, তারপরে এই যে এই ঘটনাগুলো বললাম এগুলোর কারণে আর ওরা উঠতে পারে না, এখন ওরা এটা লুপ্তপ্রায় অঙ্গ আমরা বলতে পারি, ঠিক আছে? নেক্সট হচ্ছে মানুষের প্রথম দিকে লেজ ছিল, উনি যেটা বলেছেন পরের ওনার মতবাদটা, যে মানুষের প্রথম দিকে লেজ ছিল, কিন্তু সেইটা কি হয়েছে, ব্যবহারের প্রয়োজন না থাকা অবলুপ্ত হয়ে গেছে। আজও মানুষের শিরদাঁড়ার শেষে অস্তিত্বে, মানে লেজের যে অস্তিত্বটা ছিল তার প্রমাণ হিসেবে কক্সিস অস্থিটা আমরা পাই, যেটা বয়ে বেড়ায় লুপ্তপ্রায় অঙ্গ হিসেবে, কিছু কিছু সময় দেখা গেছে তার প্রমাণস্বরূপ কিছু এরকমও শিশু জন্মগ্রহণ করেছে যারা লেজযুক্ত, তার থেকে উনি বলছেন যে কক্সিসটাই সেটা আমাদের প্রমাণস্বরূপ বয়ে বেড়ায়, আমাদের লেজ ছিল, ওটা ব্যবহার না করতে করতে ওটা বিলুপ্তপ্রায় হয়ে গেছে বা লুপ্তপ্রায় অঙ্গ হিসেবে পরিণত হয়েছে। তো এই হয়ে গেল হচ্ছে ওনার অব্যবহারের সূত্র। ব্যবহারের সূত্র বলে দিলাম, অব্যবহারের সূত্রগুলোর মানে যে মতবাদগুলো দিয়েছে এরপর বললাম। তারপরে লাস্টে যেটা আসবে সেটা হচ্ছে অর্জিত গুণের বংশানুসরণ ও নতুন প্রজাতির উৎপত্তি। অর্জিত গুণ মানে যে গুণটা আমি অ্যাডাপ্ট করছি, আমি নিচ্ছি, আর সেটাই আমার বংশানুক্রমিকভাবে একটার পর একটা জেনারেশনে চলে যাচ্ছে। এবার এই ক্ষেত্রে দেখতে গেলে উনি বলছেন যে দেখ, প্রথমে যে জিরাফগুলো, এ তো উনি আগেই বলেছেন ব্যবহারের সূত্র হিসেবে, যে ওদের গলা ছোট ছিল, সামনে পাগুলো ছোট ছিল, এরকম ছোট দেখতে ছিল, ওরকম লম্বা জিরাফ যেটা আমরা দেখতে পাই এখন ইন জেনারেল, সেটা আমরা দেখতে পেতাম না। তো ওরা কি করতো, ঘাস রয়েছে, ঘাস খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, খেতে 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 ঘাস কমে আসছে, খাচ্ছে তো নিচে ঘাস পেয়েছে, খাবার কি খাবার খাবে, তো ঘাস খাচ্ছে, এরম খেতে খেতে এরম ভাবে কমে আসে। এটা কিন্তু একদিন দুদিনে হচ্ছে না, বারবার বলছি প্রজন্মের পর প্রজন্ম, এই যে কটা বলে এলাম সেগুলো একদিন আজকে এরকম উঠতে পারছিল, আবার কালকে মনে হলো নিচে খাবার আছে নিচেই চলে যায়, ওরকমটা নয়। জেনারেশনের পর জেনারেশন পর অনেক অনেক জেনারেশনের পরে গিয়ে আলটিমেটলি উঠ পাখি কিন্তু আর উঠতে পারছে না। তো সেরকমই যে এরা খাচ্ছে 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 খাচ্ছে, আরে একটা তো লিমিটেড সোর্স আছে, এরপরে আমরা পড়বো প্রাকৃতিক নির্বাচন পথ, যেখানে আমরা পড়বো সেখানে আমরা দেখবো যে বাসস্থান এবং খাবার এই ব্যাপারটা কিন্তু লিমিটেড, আনলিমিটেড নয়, যার জন্যই কিন্তু এরা সংগ্রাম করে বেঁচে থাকে, ঠিক আছে? আমরা জীবন সংগ্রাম এই ব্যাপারগুলোও পড়বো, আসছি সেগুলোতে পড়ে। তো ওরা দেখছে খেতে খেতে দেখছে এরকম ভাবে শেষ হয়ে আসছে, শেষ হওয়ার পরে কি করবে, এবার ভাবছে ভাই এ তো শেষ হয়ে গেল ঘাসগুলো, কি খাবো, এতদিন তো এই যে ঘাস খেয়ে খেয়ে বেড়াচ্ছিলাম, কিন্তু এবার হচ্ছে শেষ হয়ে আসছে, মাথায় চিন্তা ঢুকে গেছে যে এবার কি করবো। তারপরে খুঁজছে, চারিদিকে খুঁজছে, কিছুই পাচ্ছে না। হঠাৎ করে ওর মনে এলো যে ওই যে উঁচু লম্বা গাছটা রয়েছে ওটার যদি পাতাগুলো খেতে পারি, নিচের গুলো তো খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে, ওটার যদি পাতাটা খেতে পারি তাহলে কেমন হয়। এবার ভাবছে যে এই যে উঁচু লম্বা গাছ রয়েছে সেখানে আমি গাছটা থেকে পাতাগুলো নিয়ে খাওয়ার চেষ্টা করি। এবার ওরা তো ছোট, ওরা কি করবে, মানে গলাগুলো তো ছোট, এরকম গলা এরকম ভাবে উঁচু করে পাতাগুলো খাওয়ার চেষ্টা করছে, এই যে দেখ গলা উঁচু করে এই যে পাতা খাওয়ার চেষ্টা করছে, এই যে যাচ্ছে। এইবার উনি এটাই বলছেন যে যখন ওরা এরকম ভাবে উঁচু করতে করতে এই যে পাতা খাওয়ার চেষ্টা করছে, তারপরেই ওদের হাইটটা বেড়ে গেছে, মানে গলা ওরকম ভাবে উঁচু করে খেতে খেতে ওরকম ভাবে হাইটটা, গলার হাইটটা বেড়ে যায়, সামনের পা গুলো সেগুলোরও হাইট বেড়ে যায়। এবার এই যে হাইট বেড়ে গেল, এই যে একটা গুণ অর্জিত হলো, সেটাই বংশানুক্রমিক ভাবে আস্তে 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 আজকের জিরাফে পরিণত করেছে, মানে এই জিরাফদের পূর্বপুরুষ যারা ছিল তারা এরকম বেটে ছিল। এবার
তারা এরকম ভাবে উপরে গলা উঁচু করে গাছের পাতাগুলো খেতে খেতে, কারণ নিচের এগুলো শেষ হয়ে এসছে, নিচের যত ঘাস সেগুলো ছিল খেতে খেতে শেষ হয়েছে, তারপরে তারা উঁচু পাতার দিকে গেছে, পাতাগুলো খেতে শুরু করে, ও তাদের গলা মানে অর্থাৎ গ্রীবা, সামনের পা এগুলো লম্বা হয়ে গেছে। এই যে আলটিমেটলি এরকম জিরাফ যেটা আমরা এখন দেখতে পাই, কিন্তু এটা আগে ওরা ছিল না। উনি এটাই বলছে যে অর্জিত গুণের বংশানুসরণ হিসেবে যে একটা গুণকে ওরা নিল, অর্জন করলো, সেটাই বংশানুক্রমিক ভাবে একটার পর একটা জেনারেশন চলছে। আচ্ছা, নেক্সট দেখ, এইটাই আমি বললাম যে যেটা নতুন প্রজাতির সৃষ্টি জিরাফের উদাহরণ হিসেবে বলেছে যে অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণের জন্য প্রতি প্রজন্মে নতুন বৈশিষ্ট্য অর্জিত হওয়ার ফলে ধীরে ধীরে একটি প্রজাতি থেকে আরো একটি নতুন প্রজাতির সৃষ্টি হয়, মানে এটার কথাই উনি বলছেন, যেটা জিরাফের উদাহরণ। এবার উনি তো এই কথাগুলো বলে দিলেন, ব্যবহার অব্যবহারের সূত্র, অর্জিত গুণের বংশানুসরণ, এগুলো সবটাই উনি বললেন, কিন্তু এবার কেউ তো একটা কনটেক্সট করবে, কারোর একটা মনে হতে পারে ওনারটাই তাহলে সবাই সত্যি বলতো, তাহলে হয়তো আর অন্য কোনো সায়েন্টিস্ট কিছু এগুলো নিয়ে আলোচনাই করতো না। কিন্তু একজন বলেন, তিনি হচ্ছেন বিজ্ঞানী ওয়াইজম্যান, উনি কিন্তু ওনার এই সূত্রের প্রধান সমালোচক ছিলেন। উনি সমালোচনা করেছেন। কিভাবে উনি কন্টেস্ট করেন, কিভাবে উনি সমালোচনা করেন, উনি বলেন যে আমি আমার ল্যাবরেটরিতে এরকম দুটো ইঁদুর নিলাম, তাদের আমি লেজ কেটে দিলাম, লেজ আমি কেটে দিলাম তাদের, তাহলে তারা যেরকম ছিল এরকম না যে ওরা মরে যাচ্ছে, লেজ কেটে দিল, বেঁচে আছে, ঠিক আছে, এবার তাদের মধ্যে উনি ক্রস করাচ্ছেন, মিলন ঘটাচ্ছেন। এবার তারপরে যে ইঁদুর জন্মাচ্ছে, দেখছে যে তার লেজ ছোট বা কাটা এরকম কিছু হচ্ছে না, তার লেজ যেরকম ছিল ওরকমই হচ্ছে। এরকম উনি 22টা জেনারেশন করান, যেরকম লেজ কেটে দিচ্ছেন আবার করছেন, দেখছে যে না তারপরে যে জেনারেশন আসছে তার ওই লেজ যুক্তই হচ্ছে। তো এই করতে করতে উনি বুঝতে পারেন যে যদি এটা সত্যিই হতো অর্জিত গুণের বংশানুসরণ, যে গুণটা ওরা পেয়েছে, মানে এই যে লেজটা কেটে দিল, তাহলে তো এরকম হতেই পারতো যে পরের জেনারেশনেও লেজ কেটে, যেরকম জিরাফদের হয়েছে গলা উঁচু করে খেতে খেতে একটা জেনারেশন গলা উঁচু করে করে খাচ্ছে, সবার ওরকম ভাবে গলা উঁচুই হয়ে যাচ্ছে। সেটাই যদি হতো তাহলে তো এনিও এটাও বলতে পারেন যে আমি তো এদের লেজ কেটে দিয়েছি, তাহলে পরের যারা আসবে তারাও লেজ কাটাই হবে, তাদের লেজ হবে না। যেরকম ভাবে ওর গলা লম্বা হয়ে গেছে বলে পরের গুলো সব গলা লম্বাই হয়ে গেল, পাগুলোও লম্বা হয়ে গেল, তাহলে এক্ষেত্রেও তাই হবে। কিন্তু এই ক্ষেত্রে এটা হচ্ছে না। উনি এটা তখন এটা দেখিয়ে প্রুফ করে দিলেন যে যেটা ল্যামার্ক বলেছেন সেগুলো কিন্তু উনি ঠিক বলেননি। তো উনি এটাই বলেন যে এই পরীক্ষা থেকে ওয়াইজম্যান প্রমাণ করেন যে পরিবেশের প্রভাবে কোনো জীবন দশা জীব অর্জিত শারীরিক পরিবর্তন, যেরকম লেজ কাটা আমরা দেখলাম, পরের প্রজন্মে বাহিত হয় না। তাই তিনি ল্যামার্কের মতবাদকে সম্পূর্ণ অস্বীকার করেন। আর ল্যামার্কের মতবাদের মানে ত্রুটি বা সীমাবদ্ধতা, লিমিটেশন যদি আমরা বলি, আপাত সরলতা থাকলেও এটা বিবর্তনের জটিল পদ্ধতিকে অতি সরলভাবে উনি ব্যাখ্যা করে দিয়েছেন। বিবর্তন যে হয়েছে, এত যে আমরা ইভলিউশন এতটাই পরিবর্তিত হতে হতে আমরা এসছি যে আজকে এই পর্যায়ে এসছি, যেরকম প্রথমেই ধর শৈবাল এগুলোর থেকে তৈরি হতে 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 আলটিমেটলি ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এই যে পুরো ইভলিউশনটা হচ্ছে, এটা এত ইজিলি হয়নি। এত ইজিলি তাহলে সবকিছু এত ইজিলি আমরা বলে দিতে পারতাম, উদ্ভিদেরও এত ইজিলি আমরা বলে দিতে পারতাম, সেটা বলতে পারি না। এত ইজি ব্যাপারটা না, ভীষণ সরলভাবে উনি ব্যাখ্যা করেছেন। তো উনি এটা কন্টেস্ট করেন যে বৈজ্ঞানিক তথ্যের অভাব আর আধুনিক জিনবিদ্যার নিয়মের সাথে এটা মিল না থাকায় পরবর্তীতে বিজ্ঞানীরা এটা অ্যাকসেপ্টই করেন। ক্লিয়ার? বোঝা গেল ল্যামার্কের মতবাদ, বোঝা গেল তার কন্টেক্সটে যে বিজ্ঞানী ওয়াইজম্যান যেটা বললেন যে তার ভুল ত্রুটি বা বলতে পারি যে এটা পুরো খারিজ করে দেওয়ার ব্যাপারটা, যে এটা অত্যন্তই সরল, এটা মানে এত উন্নত যে আমাদের জিনবিদ্যা যে রয়েছে সেখানে এটা চলে না। জাস্ট ক্লিয়ার হলো ল্যামার্কের? আচ্ছা, ওনারা কিন্তু পরে আর গ্রহণ করেন। এর পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্যার ডারউইনের মতবাদ। উনি এই ইভলিউশনের ব্যাপারে কি কি বলেন, কি কি বলেছেন, ওনার কি কি মতবাদ রয়েছে সেটা আমি দেখবো, সেটা কতটা মানে গ্রহণযোগ্য। যেরকম ল্যামার্কেটটা গ্রহণযোগ্য হলো না, সেটা প্রুফ করে দেওয়া হলো যে এটা গ্রহণযোগ্য নয়, তো স্যার ডারউইনেরটা কতটা গ্রহণযোগ্য সেটাই কিন্তু এবার আমাদের দেখার পালা। তো ওনার মতবাদ পড়ার আগে কতগুলো জিনিস সেখানে জেনে রাখ, যে জিনিসগুলো আমাদের এক্সামে আসছে। আচ্ছা, আজকে আমি কোয়েশ্চেন সলভ কিছু করাচ্ছি না, কারণ আজকে আমি তোদেরকে প্রথমেই বললাম যে একটুখানি গল্পের মাধ্যমেই আমরা থিওরিটা পড়ে নেব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আর যে জায়গা, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা কোয়েশ্চেন করব, জানিস প্রত্যেকটা ক্লাসেই কোয়েশ্চেন করানো হয়, আর তারপরে তো সিরিজ আছে সেখানে তো কোয়েশ্চেন হবেই। তো এইটাই আজকে আমি ওই স্লাইড বাই স্লাইড আমি কোয়েশ্চেন আজকে রাখিনি,
আজকে আমার মনে হলো যে থিওরিটা একটুখানি ভালো করে এটা বুঝে নেওয়াটা দরকার। এরপরে যে পোর্শনগুলো আছে সেগুলোতে অনেক কোয়েশ্চেন থাকবে, এগুলো রিলেটেডও কিছু কোয়েশ্চেন সেখানেও থাকবে। ভালো করে দুটো ভিডিও কিন্তু দেখবি। আচ্ছা, চার্লস ডারউইনকেই কিন্তু আমরা বিবর্তনবাদের প্রধান বক্তা বলে থাকি, এটা মনে রাখবি। চার্লস ডারউইনকেই বিবর্তনবাদের প্রধান বক্তা বলা হয়। 1859 সালটাও ইম্পর্টেন্ট, সেখানে হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস উনি গ্রন্থটা প্রকাশ করেন। বইয়ে যে নামটা রয়েছে সম্পূর্ণ নামটা জানবি, সম্পূর্ণ নামটা হয়তো কিছুটা এরকম হাফ, কিছু জায়গায় এরকম এত অব্দি লেখা থাকে, আমি বলবো যে পুরোটা এতে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই means of natural selection or the preservation of favored races in the struggle for life। এই বইটার পুরো নামটা মনে রাখবি, ঠিক আছে। নেক্সট, ডারউইনের তত্ত্ব প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব ওটাকে বলা হয়ে থাকে, এটাকেই আমরা ডারউইনবাদ নামেও পরিচিত দিই। মানে ডারউইনের তত্ত্বটাকে হচ্ছে আমরা প্রাকৃতিক নির্বাচনবাদ বলে থাকি। কেন বলে থাকি সেটাই আমরা আসছি, উনি কেন ওটাকে বলেছিলেন বা আমরা কেন এটাকে এই নাম দিই, দ্য থিওরি অফ ন্যাচারাল সিলেকশন। আচ্ছা, তার আগে হচ্ছে উনি 5 বছর বিশ্ব ভ্রমণ করেন। উনি যে জাহাজে করে ভ্রমণ করেছিলেন এবং প্রকৃতিকে যে খুব কাছের থেকে দেখেছিলেন, প্রকৃতিতে যা যা ঘটনা ঘটছে, যত সামনে জীব জন্তু পশু পাখি মানে যত দেখেছিলেন সেগুলো খুব কাছ থেকে উনি লক্ষ্য করেছিলেন। তো উনি যে জাহাজে করে যায় সেই জাহাজটার নামও মনে রাখবি, HMS বিগল, ঠিক আছে। বিভিন্ন দ্বীপের মধ্য দিয়ে যান, তার মধ্যে বিশেষ করে দিক হচ্ছে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। সেখানে উদ্ভিদ প্রাণী পাখি পর্যবেক্ষণ করেন, আর এই পর্যবেক্ষণের মাধ্যমে প্রাকৃতিক বিবর্তনবাদের যে তত্ত্ব উনি দেন সেটা কিন্তু আরো জোরালো হয়ে ওঠে এবং গড়ে ওঠে। তো ওনার মূল বক্তব্য ছিল পরিবেশের সংগ্রাম চলে, যোগ্যতম জীবই হচ্ছে টিকে থাকে। পরিবেশে একজন আরেকজনের সাথে তোর একটা বেসিক একটা জিনিস ভেবে দেয় যে আমরা সবাই তো সংগ্রাম করছি, অ্যাপারেন্টলি ভাবতে গেলে আমরা সবাই সংগ্রাম করছি। এই যে ধর আমরা কাজে বেরোচ্ছি, তোরা যে পড়াশোনা করছিস, কলেজ যাবি, ইউনিভার্সিটি যাবি, বা তারপরে যে যার লাইফে এগিয়ে যাবে, মানে সবার একটা লাইফে একটা গোল আছে যে আমাকে এটা করতে হবে, এইভাবে করতে হবে, কিছু উপার্জন করতে হবে। এটা কেন করছি? মানে শুধুমাত্র লাক্সারিটার জন্য, মানে ভালো জামা কাপড় পরবো, ভালো জায়গায় ঘুরতে যাব। আমাদের কিন্তু প্রাইমারি এটা নয়। প্রাইমারি হচ্ছে আমার একটা মাথার ওপর ছাদ থাকবে, যেখানে আমাকে কেউ বের করে দিতে পারবে না আজকে এই জায়গা কালকে ওই জায়গা। আর হচ্ছে খাওয়া দাওয়া, তার মানে বাসস্থান আর খাওয়া দাওয়া, এই দুটো যোগানের জন্যই আলটিমেটলি কিন্তু আমরা সংগ্রাম করছি। পরের জিনিসগুলো অনেক পরে, অনেক পরে ভাবনা ভাবনা যে হ্যাঁ জামা কাপড় পোশাক আশাক খুব ভালো কিছু পরবো, সেগুলো অনেক পরে। বেসিক্যালি নিজেকে বেঁচে থাকা আর টিকে থাকা এই দুটোর মধ্যে পার্থক্য আছে। বেঁচে থাকতেই পারিস, যেদিন সময় হবে চলে যাবি, মানে নিয়মে, মানে কালের নিয়মে আমাদের সবাইকে চলে যেতে হবে। আমরা এসছি, আমাদের কাজ করব, আমরা চলে যাব। কিন্তু এই যে সংগ্রাম করা টিকে থাকার জন্য, সংগ্রাম কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি। এখান থেকে এর শুরুয়াত, এটা যে উনি প্রথম লক্ষ্য করেছিলেন যে ক্ষেত্রে, এটা কিন্তু আমাদের মধ্যেও আছে। ভেবে দেখলে এটা বুঝতে পারবি। আর কি, যোগ্যতম জীবই কিন্তু টিকে থাকে, যারা যোগ্য তারাই টিকে থাকবে। এরপরে দেখবি কিছু কিছু এরকম ব্যাপার আছে, কিছু কিছু এরকম বৈশিষ্ট্য আছে যাদেরকে প্রকৃতি নির্বাচন করে নেয়, যে হ্যাঁ তুমি যদি এখানে থাকতে চাও, এই জায়গায় যদি তুমি থাকতে চাও, তোমার এরকম একটা বৈশিষ্ট্য থাকা জরুরি, তার জন্যই তুমি কিন্তু টিকে যাবে। আর যার নেই সে কিন্তু হারিয়ে যাবে, হারিয়ে যাবে। সহজভাবে ভাবতে গেলে, যদি এখন আমাদের প্রচুর কম্পিটিশন, প্রচুর কম্পিটিশন, সেখানে যে একটু ঠিকঠাক মতো কাজ করবে, যে একটুখানি অন্য কিছু করতে পারবে, যে একটুখানি এগিয়ে বাকিদের থেকে এগিয়ে থাকতে পারবে, সে এগিয়ে যাবে, সে টিকে যাবে। বাকি যারা পারবে না, যারা ধর ভাবছে যে হ্যাঁ অনেক সময় আছে, অনেক সময় ভাবে আমি করতে পারবো, যারা মানে সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে না, তারা বুঝতেই পারছে না যে টিকে থাকার জন্য আমাদের সবাইকে সংগ্রাম করতে হবে, তারা একটা সময় পরে হারিয়ে যাবে। বহু মানুষ এভাবেই কিন্তু হারিয়ে যায়, ঠিক আছে। তাহলে আমাদের সবাইকে, মানে আমি এখানে যদি হিসেবে দেখতে যাই, আমাদের সবাইকে কিন্তু সংগ্রাম করে থাকতে হবে। তো উপকারী বৈচিত্র্যযুক্ত জীব প্রকৃতিতে নির্বাচনের মাধ্যমে বেঁচে থাকে, বংশবৃদ্ধি করে, দীর্ঘ সময় নতুন প্রজাতির কিন্তু উদ্ভব ঘটে। যে যোগ্যতম সেই টিকে যায়, সেই বেঁচে থাকে, প্রকৃতি তাকে নির্বাচন করে, কিছু বৈশিষ্ট্য আছে সেটার জন্য। আর তারাই কিন্তু এই যে বংশবৃদ্ধি করবে, তাদের একটা বাসস্থান তৈরি হবে, তারা তাদের খাদ্যের যোগান দেবে, তারপরে এর পরে পরে বংশানুক্রমিক ভাবে এটা কিন্তু চলতে থাকবে, নতুন প্রজাতির সৃষ্টি হবে। আচ্ছা,
নেক্সট আমরা দেখবো যে উনি প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের যে মূল কথা যেগুলো বলেছেন সেগুলো পয়েন্ট আকারে আমি তোদের দিয়েছি যাতে তোদের মনে রাখতে সুবিধা হয়। প্রথম কথা হচ্ছে জীব জ্যামিতিক হারে বংশবৃদ্ধি করে। প্রচুর ভাবে জীবের বংশবৃদ্ধি মানে ওই রকম একটা দুটো করে না, মানে অনেক হয়, জ্যামিতিক হারে বংশবৃদ্ধি হতে থাকে, প্রচুর হতে থাকে। এরপর হচ্ছে জীবনের জন্য সংগ্রাম ওদের করতে হবে। কেন? এই যে বললাম লিমিটেড রিসোর্সেস, মানে যেরকম ধর খাদ্য, বাসস্থান, অন্যান্য সম্পদ কিন্তু সীমিত, তার জন্যই কিন্তু ওদের জীবনের সাথে জীবনের জন্য কিন্তু ওদের সংগ্রাম করতে হয়। নেক্সট হচ্ছে উপকারী বৈচিত্র্য। সংগ্রামের মধ্যে যাদের আবার উপকারী বৈচিত্র্য থাকবে, যেটা প্রকৃতিতে বেঁচে থাকার জন্য জরুরি, যেটা প্রকৃতি বলছে যে হ্যাঁ এই জিনিসটা তোমার থাকা জরুরি, সেটা যাদের থাকবে তারাই কিন্তু কি হবে, টিকে থাকার সুযোগ বেশি পাবে, তারা কিন্তু টিকে থাকার সুযোগ বেশি পাবে। তারপরে হচ্ছে এই ধরনের জীবই কিন্তু প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়, যেটা বললাম যে প্রকৃতিক নির্বাচন করে, যে এমন একটা বৈশিষ্ট্য রয়েছে যেটা প্রকৃতিতে থাকার জন্য উপকারী, তো প্রকৃতি তো তাকেই নির্বাচন করবে, স্বাভাবিক। আচ্ছা, নির্বাচিত জীব বেঁচে থাকে, নির্বাচিত জীব বেঁচে থাকে আর বংশবৃদ্ধি করে, উপকারী বৈশিষ্ট্যের মধ্যে বংশধরদের মধ্যে এগুলো কিন্তু সঞ্চালন হতে থাকে। যারা উপকারী তারাই হচ্ছে বেঁচে থাকবে, নির্বাচিত জীবরাই বেঁচে থাকবে, উপকারী বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমিক ভাবে একটার পর একটা জেনারেশনকে দিতে থাকবে। আর দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়ার ফলে নতুন প্রজাতি মানে নিউ স্পিসিস আমরা কিন্তু দেখতে পাবো। এটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচনের মূল কথা। ক্লিয়ার? বোঝা গেছে? আমি কিন্তু পয়েন্ট পয়েন্ট করে লিখেছি যাতে তোদের মনে রাখতে সুবিধা হয়, এখানে বোল্ড করে এগুলো লেখা রয়েছে যাতে এগুলো দেখে তোদের পয়েন্টগুলো মনে পড়ে যায়। হলো? নেক্সট আমরা দেখব যে উনি যে এই মূল প্রাকৃতিক নির্বাচনে যে এই যে তত্ত্বগুলো দেখছেন সেগুলো কতগুলো আমরা পয়েন্টস আমরা এখানে দেখব যে কি আসলে উনি বলতে চেয়েছেন, ওনার মতবাদটা কি, ডারউইনের মতবাদটা কি, ইভলিউশনের জন্য ডারউইনের কি কি মতবাদ আছে। প্রথম কথা হচ্ছে জীবের অত্যাধিক জন্মহার। জীবের অত্যাধিক জন্মহার অলরেডি তোদেরকে বললাম যে ওরা জ্যামিতিক হারে বংশবৃদ্ধি করে। এবার বলছে ডারউইনের মতে পৃথিবীর সব জীবই খুব দ্রুত জ্যামিতিক হারে বংশবৃদ্ধি করে নিজেদের অস্তিত্বে বজায় রাখার জন্য, নিজেদের সংখ্যা বৃদ্ধির জন্য। এবার প্রচুর সম্মান মানে ধর একটার পর একটা জেনারেশন হয়ে যাচ্ছে কিন্তু দেখবি না যে একটা প্রজাতি, তাহলে তো একখানা প্রজাতি সেই বেড়ে যেত, মানে তারই শুধু জ্যামিতিক হারে বৃদ্ধি হয়ে যেত, সেই থাকতো, অন্য কোনো প্রজাতি আসতোই না। কিন্তু সেটা হয় না। কেন হয় না? খাদ্য আর বাসস্থানের জন্য। এটা কিন্তু লিমিটেড, বারবার বলছি এটা লিমিটেড, এটা আনলিমিটেড নয়। এবার এর জন্য ওদের মধ্যে জীবন সংগ্রাম হবে, এর মধ্যে নিজেদের মধ্যে লড়াই হবে, টিকে থাকার লড়াই হবে। এবার যার হ্যাঁ তারপরে আসছে হচ্ছে কিছু প্রাকৃতিক নির্বাচন, যারা প্রকৃতি যাদেরকে নির্বাচন করেছে এই বৈশিষ্ট্যগুলোর জন্য তারা টিকে যাচ্ছে। সংগ্রাম তোকে করতেই হবে খাদ্য আর বাসস্থানের জন্য। যদি সেটা নাই হতো, এটার উদাহরণ হিসেবে একটা জিনিস আমরা দেখতে পারি, সেটা হচ্ছে হাতি। ধর হাতির মানে দুটো হাতি, একটা মেল একটা ফিমেল, এদের মধ্যে মিলন ঘটলো, এবার যে শাবক তৈরি হয়েছে বা বাচ্চা মানে বেবি এলিফ্যান্ট যে হয়েছে, এরকম যদি হতে থাকে, হাতি খুব ধীর গতিতে এদের মানে যে ধর গর্ভে ধারণ ক্ষমতা, যেরকম ধর আমাদের 9 মাস পরে একটা নতুন মানে সন্তানের জন্ম হয়, ঠিক আছে, এদের হচ্ছে 22 মাস লাগে, সেটা তা সত্ত্বেও 22 মাস লাগে, তার মানে বুঝতে পারছিস কতটা টাইম। এটা সত্ত্বেও মানে স্যার ডারউইন বলছেন যদি এরকমও হয় তাহলেও 750 বছরে, মাত্র 750 বছরে 1.9 crore এতগুলো হাতির সৃষ্টি হয়ে যেত, কিন্তু সেটা হয় না। কেন হয় না? জীবন সংগ্রামের জন্য। এই যে খাদ্য আর বাসস্থানের জন্য ওদের যে এই যে লড়াই হচ্ছে, এই যে এত বৃদ্ধি, এটা না হয়। কেন হয় না? কারণ এই জন্ম দেওয়ার পরেও এদের মধ্যে খাদ্য আর বাসস্থানের জন্য কিন্তু লড়াই হতে থাকে, কন্টিনিউয়াসলি লড়াই হতে থাকে। যারা জিতে যায়, যারা টিকে যায় তারাই জায়গা পায়, বাকিরা কিন্তু সবার কিন্তু ওই যে জন্মেই যে সবাই বড় হচ্ছে আবার তাদের প্রজনন হচ্ছে এরকমটা হয় না, অনেকজন কিন্তু মারাও যায়। সেটাই উনি বলতে চেয়েছেন যে ডারউইনের গণনায় একজোড়া হাতি সবকটি বাচ্চা বেঁচে থাকে, তাহলে স্বাভাবিকভাবে এই যে 750 এতগুলো প্রায় এত কোটি দাঁড়াবে। কিন্তু বাস্তবে তা কখনোই হয় না, কারণ প্রকৃতিতে জীবের জন্য খাদ্য বাসস্থান অত্যন্ত সীমিত। এই পর্যায়ে পর্যবেক্ষণ করে দেখতে পারি যে ডারউইন বুঝতে পেরেছিলেন যে বেঁচে থাকার জন্য জীবদের নিজেদের মধ্যেও কিন্তু জীবন সংগ্রাম করতে হয়। জীবন সংগ্রাম নিজেদের মধ্যে, একটা হাতি আর একটা হাতির সাথে জীবন সংগ্রাম করছে যে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য নিজের প্রজাতির মধ্যে, ঠিক আছে। এই যে এবার তোদেরকে বলে দিলাম নিজের প্রজাতির মধ্যে, এবার কোয়েশ্চেন আসবে তাহলে কি অন্য প্রজাতি নেই, অন্য প্রজাতি কি আসবে না, সেটাই আসছি। নেক্সট
জীবন সংগ্রাম ব্যাপারটা কি? পৃথিবীতে সব জীবরাই বাসস্থান, খাদ্যের জন্য নিজেদের মধ্যে যে অনবরত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে থাকে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে লড়াই, সেটাকেই ডারউইন জীবন সংগ্রাম বলেছে। এবার এই যে জীবন সংগ্রাম হচ্ছে, অলরেডি বললাম যে একটা হাতি হাতির সাথে করছে, তাহলে কি অন্য প্রজাতি হবে না? তার জন্য এখন আমরা পড়বো হচ্ছে প্রধানত এটা 3 প্রকারের হয়ে থাকে। প্রথম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম। এগুলো মাথায় রাখবি, ভালো করে মনে রাখবি, গুলিয়ে যায় অনেক সময়। ইন্ট্রা স্পেসিফিক, অন্ত মানে তাহলে কি বললাম? অন্ত মানে হচ্ছে ইন্ট্রা, ইন্ট্রা, অন্ত, ইন্ট্রা। অন্ত বলতে আমি কি বোঝাই? এই যে দেখ বাবা, সত্যি একটুখানি ভয়ঙ্করই লাগছে, যাই হোক ভয়টা পাস না। তো ধর এই যে একটা খাবার রয়েছে, একটা রুটি রয়েছে, এর জন্য কুকুরগুলোর মধ্যে মানে খাবারের সোর্সটা লিমিটেড, এর থেকে বেশি খাবার ওদের কাছে নেই, অ্যাভেলেবেল নেই। বাবা এখানটা ঠান্ডা। এর থেকে বেশি খাবার ওদের কাছে অ্যাভেলেবেল নেই, এই একটাই রুটি রয়েছে, এর জন্যই ওদের সবার মানে সবার বলছে যে আমি খাবো, আমি খাবো, আমি খাবো, আমি খাবো। মানে এই একটা রুটির জন্য সবাই মিলে হামলা পড়ছে এবং কুকুররা কুকুরদের সাথেই মারপিট করছে, ঠিক আছে? তার মানে নিজেদের প্রজাতির মধ্যেই মারপিট করছে। ইন্ট্রা, অন্তঃপ্রজাতি সংগ্রাম হচ্ছে। একটা কুকুর যখন আর একটা কুকুরের সাথে মারপিট করছে, কিসের জন্য? লিমিটেড ফুড সোর্সের জন্য, যে এর থেকে বেশি খাবার আর আমার নেই, তাহলে আমাকে টিকে থাকতে গেলে তো আমাকে এটা করতেই হবে, আমাকে এভাবেই বেঁচে থাকতে হবে, আমি তো আর খাবার পাবো না। তুই এবার কি করে বাঁচবি সেটা তোর ব্যাপার। এবার সবাই এটাই ভাবছে, তো এটার মধ্যেই সবাই হামলা পড়েছে। তার জন্য এটা যেরকম ধর, আমি যেরকম দেখেছি যে আমাদের গলিতে কিছু এরকম ডগি আছে 3টে, আর পাশের রাস্তাটা আর একটা থাকে। ওদের মানে কি অদ্ভুত ব্যাপার, দুজন দুজনের মানে ওরাও 3জন, এরাও 3জন। আমার গলিতে যারা থাকে তারা 3জন, তাদের একটা জায়গা অবধি আছে, ঠিক আছে? আর পাশের রাস্তাটায় যারা থাকে তাদেরও। কেউ যদি কারোর জায়গা মানে ঠিক মানে ধর আমার বাড়িটা যেখানটা শেষ হচ্ছে, সেখান থেকে আরেকটু যদি এগোয়, ওরা প্রচন্ড চেঁচানো শুরু করবে, মানে কান মাথা খারাপ হয়ে যাবে তোদেরকে। এদেরও সেম, এরাও যদি ওই লাইনটা ক্রস করে এখানে আসে, মানে এটা আমার এরিয়া, ওটা তোমার এরিয়া, তুমি তোমার এরিয়ায় থাকো, আমি আমার এরিয়ায় থাকি, আমাদের বাসস্থান আলাদা, তাহলে নিজেদের মধ্যেই নিজেরা সংগ্রাম করছে, ঠিক আছে? এবার বলবি কি যে তাহলে ওই যে 3টে কুকুর তাদের মধ্যে কি হচ্ছে না? হ্যাঁ, তাদেরও দেখবি, তাদেরও নিজেদের কোনো পজিশন থাকে। কেউ বলবে আমি এই পাঁচিলের উপর ঘুমাবো, আমি দেখি তো তাই। কেউ কারোর জায়গায় কিন্তু ওঠে না। ওই যে ধর গলির মধ্যে যারা রয়েছে তাদের এরকম কেউ একটা পাঁচিলে ঘুমায়, কেউ একটা পাঁচিলের নিচে ঘুমায়, কেউ আলাদা একটা জায়গা আছে সেখানে ঘুমায়, এরকম ভাবে। তাহলে এই যে নিজেদের মধ্যেই সংগ্রাম করছে খাবারের জন্য, বাসস্থানের জন্য, মানে ওটা তো আমার পুরো লাইভ এক্সাম্পল একদম দেখা কি যে এর থেকে এর এরিয়াতে যদি গেছে, অন্য কোনো প্রজাতি না, নিজের প্রজাতিরই, এমন না যে কোনো বিড়াল আসছে বা অন্য কোনো জীবজন্তু অন্য কেউ আসছে, সেটা নয়, নিজেরাই, কুকুররাই, ঠিক আছে? তো ওরা এদের জায়গা ক্রস করলে ওরা প্রচন্ড চেঁচামেচি করে, মানে একদম খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা। ওদেরও সেম, একটু যদি এদিক থেকে ওদিক হয়ে যায়। তো এই ব্যাপারটা হচ্ছে কি বললাম, ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগল বা অন্তঃপ্রজাতি সংগ্রাম। এরপরে আসবে হচ্ছে আন্ত। আন্তটা হচ্ছে ইন্টার। আন্তটা কিভাবে মনে রাখবি? আন্ত, এটা বলতে চাইছি হচ্ছে ইন্টার, এর সাথে মনে রাখার জন্য ভাববি আউটার। ইন্টার আউটার কেন বললাম? আন্তঃপ্রজাতি সংগ্রাম মানে ইন্টার স্পেসিফিক স্ট্রাগল, সেটার সাথে আউটার মনে রাখবি এই কারণে, কারণ এরা নিজের প্রজাতির সাথে করে না, বাইরের প্রজাতির সাথে করে, অন্য একটা প্রজাতির সাথে করে সংগ্রাম করে বেঁচে থাকার জন্য, খাদ্যের জন্য, বাসস্থানের জন্য। যেরকম ধর এখানে দেখ, এই ম্যাওটা এই ইঁদুরটাকে তাড়া করেছে, ঠিক আছে? ও ওর খাবারের জন্য তাড়া করেছে, ও ওর প্রাণের জন্য, মানে দেখ একদম ফোকাস, মানে একদম ফুল ফোকাস, আমি ধরতেই হবে। আর ইঁদুরটা সেরকম, তুই ধরবি, আমি পালিয়েই ছাড়বো, যেখানে পারি আমি তো আগে পালিয়ে বাঁচি, তারপরে আমি পরে যা দেখা দেখবো। আর ও ভাবছে আমি তোকে ধরবো, আমাকে খেতে হবে, আমাকে বাঁচতে হবে। তো এই যে দুটো প্রজাতি, ভিন্ন প্রজাতির মধ্যে যে সংগ্রামটা হচ্ছে, সেটাকে আমরা বলবো ইন্টার স্পেসিফিক স্ট্রাগল, বা ইন্টারের সাথে আউটার মনে রাখবি, বা আন্তঃপ্রজাতি, ঠিক আছে? যখন ভিন্ন প্রজাতির জীবের মধ্যে বেঁচে থাকার জন্য লড়াই করা হয়, সাধারণত শিকার ও শিকারী যেটা আমরা বলছি, বলতে পারি সেখানে খাদ্যের জন্য কুকুর ও বিড়ালের মধ্যে সংগ্রাম, কিংবা হরিণকে ধরার জন্য বাঘের যে লড়াই। এই যে দুজনের মধ্যে একজন, এখানে বিড়াল আর ইঁদুরটার মধ্যে এটাই যে ম্যাওটা ওকে ধরার জন্য দৌড়াচ্ছে, তোকে ধরতে হবে, খেতে হবে, আর ও বলছে আমাকে প্রাণে বাঁচতে হবে, আমাকে টিকে থাকতে হবে। তাহলে সংগ্রাম, জীবন সংগ্রাম কিন্তু সবাই করছে। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট আমরা যাব
পরিবেশের সঙ্গে সংগ্রাম। পরিবেশের সঙ্গে কি, প্রতিকূল উপাদান বা প্রাকৃতিক দুর্যোগ যেটা থাকে সেটার বিরুদ্ধে বেঁচে থাকার লড়াই। যেরকম ধর এত যে গরম যাচ্ছে, যে গরমটা নাওয়ার মতো নয়, মানে গেছে যে আমাদের যে গরমটা, মানে ফিলস লাইক 48 ডিগ্রি 50 ডিগ্রি, মানে যেটা আমরা নিতে পারছি না। আমাদের এখানকার টেম্পারেচার ওরকম হলে আমরা নিতে পারছি না, সানস্ট্রোক হয়ে যাবে। কিন্তু তার মধ্যেও যে আমাদের বেরোতে হচ্ছে, কাজে যেতে হচ্ছে, নিজের কাজ করতে হচ্ছে। এই যে আমরা স্ট্রাগলটা করছি, এগুলো তো ন্যাচারাল জিনিস, পরিবেশের একটা ব্যাপার। তো সেইটার সাথেও তো আমরা স্ট্রাগল করে টিকে থাকছি। অত্যাধিক ঠান্ডা, লাস্ট ইয়ারে যে ঠান্ডাটা পড়েছে, ডেঞ্জারাস লেভেলের ঠান্ডাটা পড়েছে, কিন্তু তার মধ্যেও তাতে কি হতে পারে, মানে মানুষের নিউমোনিয়া হয়ে যেতে পারে, কোনো না কোনো ভাবে কোলাপস করে যেতে পারে। তার মধ্যেও যে টিকে থাকার যে লড়াইটা, সেগুলো পরিবেশের সঙ্গে যুদ্ধ। ভূমিকম্প, বন্যা, খরা, অতিরিক্ত ঠান্ডা গরমে পরিবেশের পরিবর্তন, তীব্র খরায়, জলের অভাবে বা ভূমিকম্পের প্রতিকূলতায় জীবের কিন্তু বেঁচে থাকা লড়াই কিন্তু চালিয়ে যায়। তাহলে ক্লিয়ার, তিনটে যেটা বললাম সেটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট থার্ড পয়েন্ট আমরা আসবো, প্রকরণ বা ভেদ। প্রকরণ বা ভেদ আমি তোদেরকে জেনেটিক্সে অলরেডি পড়িয়ে দিয়েছি। সেটা কি, প্রকরণ বা ভেদ বলতে বোঝাই, এক সেকেন্ড একটুখানি, প্রকরণ বা ভেদ বলতে কি বুঝি, বংশগতি মানে একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে যে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হচ্ছে। ভেদ বা প্রকরণ কি, সবকিছুই কপি পেস্ট হয়ে যাচ্ছে না, কিছু না কিছু ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, সেটাকে আমরা প্রকরণ বা ভেদ বলে থাকি। তার মানে একই বংশের ধর ভাই বোন রয়েছে তার মধ্যে, বা বোন রয়েছে তাদের মধ্যেও ডিফারেন্স রয়েছে, তারা একেবারে পুরো কপি পেস্ট হয়ে যাচ্ছে না, সেম হচ্ছে না। বা মার থেকে যে বৈশিষ্ট্যগুলো ছেলেমেয়ের মধ্যে আসছে সেটা হচ্ছে মায়ের সব আসছে, বাবার সব বৈশিষ্ট্য আসছে, এরকমটা নয়। তাহলে ভেদ বা প্রকরণের সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা প্রকরণ বলবো। এবার ডারউইন বলছেন যে একই প্রজাতির অন্তর্ভুক্ত হলেও পৃথিবীর যে কোনো দুটো জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য অবশ্যই থাকে। বললাম, আগেই বলেছি, আগের চ্যাপ্টারে বলেছি, জীবের মধ্যেকার এই ভিন্নতাকে প্রকরণ বা ভ্যারিয়েশন বলে। যেরকম ধর মানুষের শরীরে গঠন, গায়ের রং, মানে ডারউইনের মতে একই প্রজাতির অন্তর্ভুক্ত হলেও পৃথিবীর যে কোনো দুটি জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য তো দেখা যাবে। রং বল, উচ্চতা বল, এই সমস্ত ব্যাপারে আমরা পার্থক্য দেখতে পাবো। আচ্ছা, এবার দেখ আরো কয়েকটা ব্যাপার উনি বলেছেন, যেটা হচ্ছে অনুকূল প্রকরণ। অনুকূল প্রকরণ যেটা ফেভারেবল, কিছু কিছু পার্থক্য বা বৈশিষ্ট্য জীবকে কঠিন পরিবেশে লড়াই করে বেঁচে থাকতে সাহায্য করে, এগুলো হচ্ছে অনুকূল, যেটা তোর ফেভারেবল, মানে এমন কিছু বৈশিষ্ট্য যার জন্য তুই টিকে যাবি, তুই বেঁচে যাবি, তো প্রকৃতি তোকে নির্বাচন করে নেবে, সেটা হচ্ছে অনুকূল। বৈশিষ্ট্য হস্তান্তর, এই যে বললাম সবকিছু কপি পেস্ট হয় না, কিছু বৈশিষ্ট্য যায়, মায়ের মতো দেখতে, বাবার মতো দেখতে, এরকম একটা বললাম। তো এরকম কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো ধর জীবন সংগ্রামের জন্য জীবদেহে যে নতুন ভালো প্রকরণের সৃষ্টি হয়, তা পরবর্তী প্রজন্মে সন্তানদের বংশানুক্রমে সঞ্চারিত হয়। প্রকৃতি যেটাকে চুজ করছে, বলছে যে হ্যাঁ এটা থাকলে তুমি বেঁচে থাকবে, তুমি টিকে থাকবে, সেই জিনিসটা পরবর্তী, মানে প্রকরণ যতই থাক, ভেদ যতই থাক, কিন্তু সেই জিনিসটা কপি পেস্ট হয়ে পরের জেনারেশনে যাচ্ছে, যাতে তারাও টিকে থাকতে পারে। ক্লিয়ার হলো এই ব্যাপারটা? বৈশিষ্ট্য হস্তান্তর, প্রকরণ যতই থাকুক, যে জিনিসটা, যে মানে ধর অনুকূল জিনিসটা তৈরি হচ্ছে, অনুকূল প্রকরণটা তৈরি হচ্ছে, যে কোনো একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তোর জন্য মানে ভালো, মানে তোর টিকে থাকার জন্য ঠিক আছে, সেটা বংশানুক্রমিক ভাবে পরের জেনারেশনে যায়। সবটা হয়তো কপি পেস্ট হয় না, কিন্তু এরকমও কিছু আছে যেগুলো পরের জেনারেশনে যাবে। হলো। নেক্সট হচ্ছে অন্যান্য প্রকারভেদের মধ্যে একটা হচ্ছে কি, কিছু থাকে নিরপেক্ষ, মানে নিউট্রাল, যেটা লাভ বা ক্ষতি কিছুই হয় না সেই বৈশিষ্ট্য থাকার ফলে। আর একটা যেটা হয় যেটা হচ্ছে হার্মফুল, যেটা জীবের ক্ষতি করে, হ্যাঁ, যেটা প্রতিকূল আমরা বলে থাকি। কিছু প্রতিকূল থাকে যেগুলো হচ্ছে জীবে হার্মফুল, মানে যেটা থাকলে খুবই ক্ষতিকর, মানে প্রকৃতিতে টিকে থাকাটা অনেক চাপের হয়ে যায়। তো সেরকমও থাকতে পারে, সেরকম প্রকরণেরও কিন্তু সৃষ্টি হয়। তাহলে ক্লিয়ার, এই ব্যাপারটা বোঝা গেছে, এই যে বোঝালাম প্রকরণ বা ভেদ, সেটা ডারউইনের মতবাদ অনুযায়ী। ক্লিয়ার, বুঝতে পেরেছিস? আচ্ছা, নেক্সট আমরা যাব। নেক্সট হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, যেটা আমি অলরেডি বলে দিলাম, যে অনুকূল প্রকরণ পরিবেশের জন্য যেটা দরকারি, প্রকৃতি বাছাই যাদের এই দরকারি, যাদের টিকে থাকার জন্য উপযুক্ত, প্রকৃতি তাকেই নির্বাচন করবে। যোগ্যতমের জয়, যে যোগ্যতম জীব সেই হচ্ছে টিকে থাকে, উপযুক্ত জীবলাই লড়াই করে যেতে। যোগ্যতমের উদ্বর্তন, এই ব্যাপারটা কি এটা মনে রাখবি, স্যার হার্বার্ট স্পেন্সার কিন্তু এই তত্ত্বটি প্রথম বলেন। যোগ্যতমের উদ্বর্তন, এটা মানে হচ্ছে টিকে থাকা,
কেবল উপযুক্ত জীবরাই বেঁচে থাকে, বিলুপ্তি হচ্ছে, অনুপযুক্ত জীবরা হচ্ছে হারিয়ে যায়। ক্লিয়ার? অনুকূল প্রকরণের বংশানুক্রম, অনুকূল প্রকরণ যেটা ফেভারেবল, যেটা প্রকৃতিতে টিকে থাকার জন্য জরুরি, যেটা প্রকৃতি নির্বাচন করেছে, বংশবিস্তার নির্বাচন, জীবেরা বারবার বংশবৃদ্ধি করবে, সংখ্যা বৃদ্ধি, এদের জনসংখ্যাগুলো বৃদ্ধি পেতে থাকবে। আর কি হয়, গুণ হস্তান্তর, ভালো বৈশিষ্ট্যগুলো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে চলে যায়। হয়েছে, এটাও বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছি, সেতে কোনো প্রবলেম নেই। নেক্সট আমরা যেটাই যাব সেটা হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। এখানে আবার সেম ব্যাপার, অনুকূল প্রকরণ হচ্ছে জমা হতে থাকছে, অনুকূল প্রকরণ যেগুলো ফেভারেবল, যেগুলো প্রকৃতি নির্বাচন করছে, সেগুলো জমা হচ্ছে। পূর্বপুরুষদের থেকে আলাদা হওয়া, বহু বছর পর ছোট ছোট পরিবর্তনগুলো জীবটি তার আদি অবস্থা থেকে এখনের যে অবস্থা সেটা থেকে আলাদা করে। নতুন প্রজাতির সৃষ্টি এইভাবেই কিন্তু ধীরে 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 এই যে পরিবর্তনটা হচ্ছে, এইভাবেই কিন্তু নতুন প্রজাতির সৃষ্টি হবে। ডারউইনের মতবাদের মতে প্রাকৃতিক নির্বাচনই হলো নতুন জীব সৃষ্টির বা অভিব্যক্তির কিন্তু মূল কারণ। আধুনিক ধারণায় আমরা এটা পাই যে পরবর্তী বংশগতি যে বিজ্ঞান যে উন্নত হওয়ার পরে বিজ্ঞানীদের এই ধারণায় কিছু পরিবর্তন এসছে অবশ্যই, কিন্তু ওনারা এটাকে পুরোপুরি খারিজ করেননি, কারণ নতুন প্রজাতির তৈরিতে প্রাকৃতিক নির্বাচনের ভূমিকা হচ্ছে আজও অনস্বীকার্য। মানে এটাকে তুই স্বীকার করতেই হবে, প্রাকৃতিক নির্বাচনবাদ বা প্রাকৃতিক নির্বাচনের যে তত্ত্বটা উনি বলেছেন সেটা তুই, হ্যাঁ হতে পারে যে আমাদের এখন যে জিনবিদ্যা যেগুলো এসছে বা আমাদের যে জেনেটিক্সের ব্যাপারগুলো এসছে সেগুলো অনেক কিছু নতুন নতুন জিনিস ইনভলভ হয়েছে, কিন্তু এইটাকে তুই কখনো মানে অ্যাভয়েড করতে পারবি না। প্রাকৃতিক নির্বাচন যে ব্যাপারটা সেটাকে তুই অ্যাভয়েড করতে পারবি না। ক্লিয়ার? বোঝা গেছে, ডারউইনের মত বোঝা গেছে, যে আমি কিন্তু পয়েন্ট পয়েন্ট করেই এখানে বললাম যাতে পয়েন্টগুলো একবার জেনে নিলে এগুলো লিখে চলে আসতে পারবি। হলো? আচ্ছা, নেক্সট আমরা যাব হচ্ছে একটা পার্থক্য, যেটা ল্যামার্ক আর ডারউইনের পার্থক্য। উনি বলেছিল অর্জিত গুণাবলীর বংশানুসরণ ঘটে, যেটা ওই জিরাফের মাধ্যমে তোদেরকে বোঝালাম, কিন্তু স্যার ডারউইন বলেন যে প্রাকৃতিক নির্বাচনবাদী হচ্ছে সবচেয়ে মেন ব্যাপার ইভলিউশনে। জীবের ব্যবহার অব্যবহার প্রতিনিয়ত লেগে থাকে, আর এখানে প্রতিযোগিতা আর অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কিন্তু করতেই হয়। অব্যবহারের ফলে দেহের নিষ্ক্রিয় অঙ্গগুলো লুপ্ত হয়েছে, এই ব্যাপারে কিছু বলেননি যে কি কি লুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। আর ব্যবহৃত অঙ্গ প্রতিনিয়ত উন্নত হয়, অব্যবহৃত অঙ্গগুলো ধীরে ধীরে হারিয়ে যায়, যেরকম বলেছেন উনি, যেরকম ধর মানুষের লেজের কথা বলেছে, ভার্মিফর্ম, অ্যাপেন্ডিক্স, সিকাম এগুলোর কথা বলেছে। যোগ্যতমের উদ্বর্তন ঘটে, অযোগ্য জীবেরা মানিয়ে নিতে পারে না, তাই জন্যই তারা হারিয়ে যায়। ক্লিয়ার? পার্থক্যটা ক্লিয়ার হয়েছে? এখানেই হলো আমাদের ডারউইনবাদের শেষ। আচ্ছা, এরপরে যেটা আমি তোদেরকে বললাম, তাহলে আমরা কিন্তু ল্যামার্ক পড়ে নিলাম, ডারউইনবাদও পড়ে নিলাম, কি কি বলতে চেয়েছেন পার্থক্যটাও দেখে নিলাম। এরপরে আমরা যেটাই যাব সেটা হচ্ছে অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ। এই যে ইভলিউশন হয়েছে এর সপক্ষে কিছু প্রমাণ পাওয়া গেছে। তার প্রথম যেটা আমরা দেখব, মূল কথা হচ্ছে সরলতম জীব থেকে ধীর গতিতে যে জটিল জীবের সৃষ্টি হয়েছে বহু কোটি কোটি বছর বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে হয়েছে অভিব্যক্তি, এই প্রমাণগুলি কিছু পাওয়া যায়। এই যে সরলতম থেকে জটিলতম জীব আর ভীষণ স্লো, এটা মানে আজকে হয়ে কালকেই চেঞ্জ হয়ে গেছে এরকমটা নয়, কোটি কোটি বছর ধরে হয়েছে। তো তার সাপেক্ষে আমরা কিছু প্রমাণ পাই। তো প্রথম যেটা আমরা দেখব জীবাশ্ম ঘটিত প্রমাণ। এই জীবাশ্ম ঘটিত প্রমাণ, জীবাশ্ম ব্যাপারটা কি, ধর কোনো জীব দেহ, কোনো প্রাণীর দেহ পচে গেছে, পচে না সরি, ধর মারা গেছে, এবার মারা গিয়ে সেটা পচে না গিয়ে তার উপরে মাটির স্তর, পলি স্তর চাপা পড়তে 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 সেটা চাপতে 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 বছরের পর বছর, আর সেটা শুধু 1-2 বছর নয়, বছরের পর বছর মানে কোটি কোটি বছর, হাজার হাজার বছর পর পর এরকম চাপতে চাপতে পলিস্তর পড়তে পড়তে সেটা একটা সময় পাথরে পরিণত হয়। এবার ওই যে ওটা ছাপটা থেকে গেল সেটাকে আমরা জীবাশ্ম বলি, সেটাকে আমরা ফসিল বলি। তার মানে জীবদেহের কোনো অংশ বা সম্পূর্ণ দেহ পলিস্তরে চাপা পড়ে বহু যুগ ধরে নানা রকম ভৌত রাসায়নিক পরিবর্তনের ফলে শিলায় পরিণত হয়, আর ওই শিলায় জীবাংশ বা সম্পূর্ণ দেহের ছাপ আকৃতিগতভাবে সংরক্ষিত থাকে, তাকেই আমরা কি বলবো, তাকেই আমরা জীবাশ্ম মানে ফসিল আমরা বলে থাকি। ঠিক আছে, যেরকম আর্কিওপটেরিস, ডিপ্লোভার্টেভেন এগুলো হচ্ছে তার এক্সাম্পল।
ক্লিয়ার? তাহলে জীবাশ্ম বোঝা গেল। এবার এই জীবাশ্ম ঘটিত প্রমাণ হিসেবে আমরা প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে ঘোড়ার যে ইভলিউশনটা হয়েছে, মানে আজকে আমরা যে ঘোড়াটা দেখি, অনেক বছর আগে, অনেক যুগ আগে এরকম ঘোড়া তো আমরা দেখতে পারতাম না। কিন্তু সেটা কিভাবে হয়েছে, যেটা ল্যামার্ক বললেন যে এরম এরম ভাবে জিরাফের পূর্বপুরুষদের গলা ওরকম ছোট ছিল, পরে বড় হয়ে গিয়ে ওরকম হয়ে গেছে, না, ওভাবে হয়নি। আর এই ঘোড়ার যে প্রমাণটা সেটাও আমরা ওই জীবাশ্ম হিসেবেই পাই, মানে এরকম পলিস্তর পড়তে পড়তে, মানে প্রত্যেকটা যুগে এরকম ধর জীবদেহের কিছু অংশ বা পুরো জীবদেহটাই এরকম ভাবে চাপা পড়তে পড়তে ভৌত রাসায়নিক বিক্রিয়া হতে হতে একটা ছাপ পড়ে যায়। ওই যে জীবাশ্মটা পাই তার থেকে আমরা যুগ ওরকম ভাবে, মানে প্রপারলি তো আর বলা যায় না যে এই টাইম থেকে এই টাইম বা এত কোটি থেকে এত কোটি বছর মধ্যে, এটা তো বলা যায় না। বাট একটা ওই আমরা বলতে পারি যে এরকম এই সময় থেকে এই সময়কালীন, সেইভাবেই আমরা জীবাশ্মর প্রমাণ পেতে পেতে কিন্তু আজকের ঘোড়ার প্রমাণটা আমরা পেয়েছি। আজকের ঘোড়া যে এরকম সেটা আমরা পেয়েছি। এটা আমি এক সাইডে রেখেছি এই কারণে আমার মনে হয়েছে আমি তোদেরকে একটু ইজি ভাবে এটা মনে রাখার জন্য কিছু একটা ট্রিক্স বলে দেবো। এবার তোদের ব্যাপার যে তোরা সেভাবেও পড়তে পারিস, তোরা তোদের মতো করেও পড়তে পারিস, কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি সেটা তোদেরকে বলছি। প্রথমে দেখ, প্রথমে আসছে ইওসিন যুগে হচ্ছে ইওহিপ্পাস, তারপরে অলিগোসিন যুগে হচ্ছে মেসোহিপ্পাস, তারপরে হচ্ছে মায়োসিনে মেরিচিপ্পাস, তারপরে প্লায়োসিনে প্লায়োহিপ্পাস, আর লাস্টে হচ্ছে ইকুয়াস যেটা হচ্ছে প্লিস্টোসিনে, যেরকম ঘোড়া হচ্ছে আমরা এখন দেখতে পাই। এবার এটাকে যুগের সাথে ঘোড়ার যে রূপটা এই যে এখান থেকে যে এখানে গেছে, এই যে এরকম ভাবে যে ইভলিউশন হতে হতে যে গেছে, এটা আমরা একটুখানি মনে রাখার একটা ট্রিক্স করে নিই। কিরকম? আমি ভাবলাম যে যদি আমি বলি যে একটা বাড়ি ছিল, ঠিক আছে, বাড়িটার নাম হচ্ছে ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো, ঠিক আছে, ইয়ো ইয়ো, বাড়িটার নাম ইয়ো ইয়ো। বাড়ির ভিতরে থাকতো হচ্ছে অলি, বাড়ির ভিতরে থাকতো হচ্ছে অলি। এবার অলি বলল ও মেশোর বাড়িতে ঘুরতে যাবে, তখন মায়া বলল যে আমি তাহলে মেরিকেও নিয়ে যাব। মায়া বলছে, অলি বলছে আমি মেশোর বাড়িতে ঘুরতে যাবো, তখন মায়া বলছে আমি তাহলে মেরিকেও নিয়ে যাই, মানে মায়া আর মেরিও যাবে, ঠিক আছে। এবার ওরা যে রাস্তাটা দিয়ে যাবে, এই যে বাড়ি থেকে যে রাস্তাটা দিয়ে ওরা যাবে, সেই এই যে রাস্তাটা বেরিয়েছে, এই রাস্তাটার নাম হচ্ছে প্লায়ো প্লায়ো। এই যে বোর্ডের মধ্যে লেখা আছে প্লায়ো প্লায়ো, ঠিক আছে, রাস্তাটার নাম হচ্ছে প্লায়ো প্লায়ো। এই রাস্তাটার শেষে আবার একটা বাড়ি আছে, এখানে একটা বাড়ি আছে, যেই বাড়িতে কে থাকে বলতো, যে বাড়িতে থাকে হচ্ছে ইকু। এবার ইকু হচ্ছে ভীষণ অলস, তাই জন্য ওরা সবাই মিলে ইকুকে এসে বলছে প্লিজ ইকু তাড়াতাড়ি রেডি হ, প্লিজ ইকু তাড়াতাড়ি একটু রেডি হয়ে নে, আমরা তাড়াতাড়ি মেশোর বাড়ি যাব। এই হয়ে গেল, শেষ। তাহলে একটা বাড়ি ছিল, বাড়িটার নাম হচ্ছে ইয়ো ইয়ো, ইয়ো ইয়ো বলতে ইওসিন ইওহিপ্পাস। সেই বাড়িতে অলি বলছে মেশোর বাড়িতে যাবে, তারপরেরটা হচ্ছে অলিগোসিন মেসোহিপ্পাস। এবার অলি বলছে মেশোর বাড়িতে যাবে, তখন মায়া বলছে আমি মেরিকেও নিয়ে যাব। তারপরে হচ্ছে মায়োসিন যুগের মেরিচিপ্পাস, তারপরে ওরা যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার নাম হচ্ছে প্লায়ো প্লায়ো, প্লায়োসিন যুগের প্লায়োহিপ্পাস। আর তারপরে যে বাড়িটা আছে সেই বাড়িতে ইকু থাকে, ইকু ভীষণ লেট লতিফ, ওকে বলছে যে ইকু তাড়াতাড়ি প্লিজ তাড়াতাড়ি রেডি হ, তাহলে প্লিস্টোসিন যুগের ইকুয়াস। ক্লিয়ার হয়ে গেল। ইয়ো ইয়ো বাড়িটার নাম, ইওহিপ্পাস ইওসিন যুগের। আবার আমি রিপিট করে দিচ্ছি, সেখানে অলি বলছে মেশোর বাড়িতে যাবে, তাহলে অলিগোসিন যুগে মেসোহিপ্পাস। তারপরে মায়া বলছে মেরিকেও নিয়ে যাবো, তাহলে মায়োসিন যুগের মেরিচিপ্পাস। ওরা যে রাস্তা দিয়ে যাবে সেটার নাম প্লায়ো প্লায়ো, প্লায়োসিন যুগের প্লায়োহিপ্পাস। আর তারপরে যে বাড়িটা আছে সেটা হচ্ছে ইকুও ওদের সাথে যাবে, মানে অলি মায়া আর মেরির সাথে যাবে। তো ইকু হচ্ছে ভীষণ লেট, তো ইকুকে বলছে প্লিজ ইকু তাড়াতাড়ি চল, তাহলে প্লিস্টোসিন যুগের ইকুয়াস। হয়ে গেল, ক্লিয়ার। তাহলে প্রথম মানে এখান থেকে বিবর্তন হতে হতে যে উপর দিকে গেছি আমি, সেটা তোদেরকে একটা শর্ট ট্রিক্সে বলে দিলাম। তোরা যদি মনে করিস সেটা ভাবেও মনে রাখতে পারিস, নিজেদের মতো করেও মনে রাখতে পারিস। কেউ যদি আবার বলিস না আমি এসব কিছু পড়বোই না, আমি নিজের মতো, হ্যাঁ ওয়েল অ্যান্ড গুড, সেটাও করতে পারিস, কোনো ব্যাপার না। আমার মনে হলো যেভাবে আমি মনে রাখতে পেরেছি আমার সোজা লেগেছে, তাই তোদেরকে আমি শেয়ার করি।
হয়ে গেল। আচ্ছা, এবার এদের ব্যাপারে আমি কিছু জিনিস একটুখানি দেখে নেব। ইওহিপ্পাস ইওসিন যুগের, তো এর উচ্চতা ছিল হচ্ছে 28 সেন্টিমিটার। এরা নরম মাটিতে বসবাস করতো। সামনের পায়ে 4টে আর পিছনের পায়ে 3টে আঙুল ছিল, মনে রাখবি। শরীরটা গলা ও মাথা ছোট ছিল আর দেখতে হচ্ছে শিয়ালের মতো ছিল। আর এদের কি ছিল, পেশক দাঁত ছিল যেটা খাঁজবিহীন, অসম্পূর্ণ, সিমেন্ট বিশিষ্ট। ঠিক আছে, এবার ইয়ো হয়ে গেল। তারপরে হচ্ছে অলিগোসিন যুগের মায়োহিপ্পাস, হ্যাঁ এই মায়ো বলছি, মেসোহিপ্পাস। তো এখানে হচ্ছে ইওহিপ্পাস থেকে মেসোহিপ্পাসের সৃষ্টি হয়। এদের উচ্চতা 60 সেন্টিমিটার ছিল। শুকনো তৃণভূমিতে এদের প্রতিটি পায়ে 3টি করে আঙুল ছিল। আগেরটা হচ্ছে সামনের পায়ে 4টে, পিছনের পায়ে 3টে, এটার প্রতিটি পায়ে 3টে আঙুল ছিল। আর এদের কিছুটা ভেড়ার মতো দেখতে ছিল, আগের গুলো কিন্তু শিয়ালের মতো। নেক্সট হচ্ছে মেরিচিপ্পাস। মায়া বললো মেরি কেউ নিয়ে যাবে, মায়োসিন যুগের মেরিচিপ্পাস 1 মিটারের হয়ে গেল। প্রতি পায়ে 3টে করে আঙুল থাকলো, মাঝের পায়ের আঙুলটা মাটি স্পর্শ করতো। এই যে আবার একটা ডিফারেন্স পেলাম। এদের দীর্ঘ ক্রাউন যুক্ত পেশক দাঁত ছিল, ঘাস চিবানোর পক্ষে উপযুক্ত ছিল। নেক্সট হচ্ছে প্লায়ো রাস্তাটার নাম, প্লায়োসিন যুগে প্লায়োহিপ্পাস। এদের উচ্চতা 1.2, মেরিচিপ্পাস থেকে প্লায়োহিপ্পাসের উপরে কিছুটা আধুনিক ঘোড়ার মতো, তবে আকৃতিতে কিছুটা ছোট্ট। নেক্সট আমাদের আসবে হচ্ছে প্লিওস্টোসিন যুগের ইকুয়াস। সে হচ্ছে উচ্চতা 1.5 মিটার আর প্রতি পায়ে 1টি করে আঙুল ছিল, ঠিক আছে, যা খুরযুক্ত হয়। আর এদের পেশক দাঁতগুলো সম্পূর্ণ সিমেন্টযুক্ত। ক্লিয়ার? বোঝা গেছে জীবাশ্ম ঘটিত প্রমাণ আমরা যেটা পেয়েছি ঘোড়ার আমরা পড়লাম। আশা করি আমি তোদেরকে বোঝাতে পেরেছি, ইজি ভাবে বললাম। সেটা আমি যেটা বলছি যে হয়তো ওভাবে পড়লে পড়, না হলে নিজেদের ভাবে যেটা সুবিধা। আলটিমেটলি পড়া নিয়ে কথা, মনে রাখা নিয়ে কথা। হলো, তাহলে আজকের ক্লাস হচ্ছে আমি বলেছিলাম যে টাইম পেলে এটা করিয়ে দেবো। এই জীবাশ্ম এটা পড়লাম। এরপরে আরো যা যা আছে, যে প্রমাণগুলো আছে সেগুলো আমরা পড়বো, অভিযোজনেও যাব। তো আজকের ক্লাস হচ্ছে এতটাই। ভিডিওটা খুব ভালো করে দেখিস, আমার মনে হয় তোদের মাথা থেকে বার্ডেনটা কিছুটা কমে যাবে এটা দেখার পরে। অত চাপ লাগবে না যে বইতে এত কিছু লেখা, সেটা পরপর পড়ে যাব। আমার মনে হয় তাড়াতাড়ি রিভিশনের জন্য তোদের এটা সুবিধা হবে। শুধু একটু ভালো করে দেখিস, মন দিয়ে ফার্স্ট এডটা সেকেন্ড এডটা দুটোই দেখিস। এরপরেও ক্লাসগুলো আসছে, আর এরপরে তো কোয়েশ্চেন আছে, আমরা কোয়েশ্চেনও প্র্যাকটিস করবো। ঠিক আছে, চল আজকের মতো ক্লাস এতটাই। টাটা।